Assalamu alaikum. Welcome to the 19th lecture of 20th Century English Literature 2, ENG 4233. Today, we have a new topic to explore. In the last lecture, lecture 18, গত lecture আমাদের focus ছিল Oedipus complex in Paul Morrell, the protagonist of the novel Sons and Lovers. পল মোরেল চরিত্রে আমরা ইডিপাস কমপ্লেক্স মেন্টাল ডিসঅর্ডার এটা নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথমেই আমরা আলোচনা করেছিলাম হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইডিপাস কমপ্লেক্স। ইডিপাস কমপ্লেক্স বিষয়টা কি সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করেছি হোয়াট আর দ্য রিজনস, এই যে তার মধ্যে ইডিপাস কমপ্লেক্স নামে এক মানসিক অসুস্থতা যে আস্তে আস্তে দানা বাঁধলো, কারণটা কি, হোয়াট ওয়াজ দ্য রিজন। এই যে পল মোরেলের মধ্যে ইডিপাস কমপ্লেক্স, ওয়ালাইকুম, পল মোরেল চরিত্রের মধ্যে যে ইডিপাস কমপ্লেক্সটা ধীরে 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 স্ট্রং হচ্ছে, কারণটা কি? কারণগুলো আমরা বের করলাম। প্রথম কারণ বললাম সোসাইটি, টক্সিক সোসাইটি, সমাজ ব্যবস্থাটা ভালো ছিল না। এরপর আমরা বললাম যে তার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, পার্সোনাল উইকনেস, পার্সোনাল ইস্যুস ছিল, পার্সোনাল ফ্যাক্টরস। এরপর আমরা বললাম তার পরিবার, দ্যাট ওয়াজ এ ব্রোকেন ফ্যামিলি, ডিসফাংশনাল ফ্যামিলি। এই ব্রোকেন ফ্যামিলিও তার ইডিপাস কমপ্লেক্সের জন্য দায়ী। তো আমরা কারণগুলো আলোচনা করলাম যে কি কি কারণে পল মোরেলের মধ্যে এই মানসিক অসুস্থতা, মেন্টাল ডিসঅর্ডারটা দেখা দিল। হোয়াট আর দ্য আসসালামু রিজন, আলাইকুম স্যার। ওয়ালাইকুম, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড পল মোরেলস মেন্টাল ডিসঅর্ডার। ইডিপাস কমপ্লেক্স তো একটা মানসিক অসুস্থতা আমরা বলছি। এরপর পলের মধ্যে ইডিপাস কমপ্লেক্স, মানসিক অসুস্থতা, এই অসুস্থতার ফলে সে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, কি কি প্রবলেম, কি কি কনসিকুয়েন্স, কি কি সমস্যার মুখোমুখি সে হচ্ছে। এই যে একটা জটিলতা, ইডিপাস কমপ্লেক্স, কমপ্লেক্স শব্দটা মানে কি? জটিল, জটিলতা। একটা মানসিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে পল। তার বাবাকে সে ঘৃণা করে, বাবার প্রতি তার তীব্র শত্রুতা ভাবাপন্ন মনোভাব, এক্সট্রিম হেট্রেড, আর মায়ের প্রতি অবসেশন। এর ফলে কি হলো? এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে পলের মধ্যে মেন্টাল গ্রোথ, সাইকোলজিক্যাল গ্রোথটা ঠিক মতো হয়নি। একটা পুরুষের ক্ষেত্রে, একজন সুস্থ স্বাভাবিক পুরুষের ম্যাসকুলিনিটি যেভাবে গ্রো করা উচিত, পুরুষত্ব যেভাবে গ্রো হওয়া উচিত, সেইভাবে ওর মধ্যে পুরুষত্ব গ্রো হচ্ছে না। ও ঠিক পুরুষ, ম্যান, পারফেক্ট ম্যান হয়ে উঠতে পারছে না। ওর যে সাইকোলজিক্যাল গ্রোথ, সেই গ্রোথটা ঠিক মতো হচ্ছে না। এটা একটা সমস্যা। আর আমরা যে টপিকটা দিয়ে আমাদের ক্লাসটা শেষ করেছিলাম, দ্য লাস্ট টপিক অফ দ্য প্রিভিয়াস লেকচার, সেটা ছিল পল তার ইডিপাস কমপ্লেক্সের জন্যই মিরিয়াম অথবা ক্ল্যারা কারোর সাথেই সম্পর্কে সফল হতে পারে না। পল ওয়াজ এ ফেইলিয়ার ইন এভরি কাইন্ডস অফ রিলেশনশিপ, সেটা স্পিরিচুয়াল রিলেশনশিপ বলি, ফিজিক্যাল রিলেশনশিপ বলি, ওভারঅল হিউম্যান রিলেশনশিপ, মানবীয় সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি সব দিক থেকেই পল ব্যর্থ। পল মোরেল ইজ এ ফেইলিয়ার ইন এভরি কাইন্ডস অফ রিলেশনশিপ। সে অন্য কোনো নারীর সাথে, সে অন্য কোনো নারীর সাথে, মায়ের সাথে তার সম্পর্কটা এতটাই গভীর যে সে অন্য কোনো নারীর সাথে স্বাভাবিক সম্পর্কে জড়াতে পারছে না। হি ইজ আ ফেইলিয়ার, সে ব্যর্থ। সে অন্য কোনো নারীর সাথে সম্পর্কে যেতে পারছে না। কেন সে অন্য কোনো নারীর সাথে সম্পর্কে যেতে পারছে না? তার কারণ হচ্ছে মায়ের সাথে তার সম্পর্কটা এতটাই গভীর, সে মাকে এতটাই ভালোবাসে যে অন্য কাউকে ভালোবাসতে গেলে তার মনে হয় সে মার সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই যে সেন্সটা, এটা কিন্তু একটা মানসিক অসুস্থতা। দিস ইজ আ মেন্টাল ডিসঅর্ডার, দিস ইজ আ মেন্টাল আনস্টেবিলিটি, আনস্টেবল কন্ডিশন, মানসিক অসুস্থতা, যেটাকে আমরা গত ক্লাসে বললাম এইডিপাস কমপ্লেক্স। এই লাস্ট পয়েন্টটা বলেছিলাম আপনাদেরকে গত ক্লাসে যে ওইটা নিয়েই আজকের টোটাল পুরো ক্লাসটা হবে। লেকচার 19 হচ্ছে ওইটার উপরেই পুরো ফলো আপ।
আজকে আমরা যে লেকচারটা শুরু করতে যাচ্ছি, আমাদের লেকচার 19 আমাদের টাইটেল হচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি, পল মোরেল। তাকে নিয়েই আমাদের আলোচনা। আ ভিকটিম অফ আর্টিস্টিক ইন্ডিভিজুয়ালিটি ইন সানস অ্যান্ড লাভার্স। সানস অ্যান্ড লাভার্স উপন্যাস, আমরা এই উপন্যাস সম্পর্কে আলোচনা, ক্রিটিক্যাল অ্যানালিসিস পার করছি। এই উপন্যাসের যে মূল চরিত্র, প্রোটাগনিস্ট, তাকে আমরা আজকে অন্য এক পয়েন্ট অফ ভিউ থেকে দেখব। গত ক্লাসে তো আমরা তাকে ভিকটিম অফ ইডিপাস কমপ্লেক্স হিসেবে দেখেছি। আজকে আমরা তাকে দেখব আ ভিকটিম অফ আর্টিস্টিক ইন্ডিভিজুয়ালিটি। পল মোরেলের মধ্যে যে শিল্পী বসবাস করে, পল মোরেল তো একজন শিল্পী, পেইন্টার, ওর মধ্যে যে আর্টিস্ট বাস করে, সে অতিরিক্ত পরিমাণে সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ। ওভার সেন্সিটিভ হওয়ার কারণে পল তার লাইফে, তার জীবনে বিভিন্ন রকম জটিল সমস্যার মুখোমুখি হয়। আজকে সেই বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা আজকে যার আর্টিকেল থেকে পড়ছি, উনি রাজকুমার হালদার, ফ্রম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, কলকাতা। কলকাতার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আপনার নাম শুনেছেন, উনি ওখানকারই একজন রিসার্চার। আমরা আজকে তার আর্টিকেল থেকে এই বিষয়টা আলোচনা করতে চাচ্ছি যে পল মোরেল কি সত্যি সত্যি তার আর্টিস্টিক ইন্ডিভিজুয়ালিটির জন্য সাফার করছে কিনা। এই যে তার জীবনে জটিলতা, এই জটিলতার অন্যতম কারণ কি, এটার সাথে আমরা কানেকশন পাবো গত লেকচারের দুটো পয়েন্ট। একটা হচ্ছে পার্সোনাল ফ্যাক্টর, পল মোরেলের পার্সোনাল ফ্যাক্টর, এবং কনসিকুয়েন্সেস অফ ইডিপাস কমপ্লেক্স। আমরা যখন তাকে বললাম যে পল মোরেলের গ্রোথ আপ, পল মোরেলের যে মানসিক যে গ্রোথ, মেন্টাল গ্রোথ, সেটা ঠিক মতো হয়নি, এবং আলটিমেটলি এটা তার রিলেশনশিপে প্রভাব পড়েছে তার। তাহলে আমরা মূল টপিকে ঢোকার আগে আমি আরেকবার সবাইকে ইনভিটেশন দিয়ে আসি। যদি স্লাইড দেখতে অসুবিধা হয়, যদি কোনো কারণে আমার কথা বুঝতে অসুবিধা হয়, প্লিজ জানাবেন, আমি ট্রাই করব যতবার রিপিট করা যায়। লেটস স্টার্ট। Since the day of publication, it has been a tendency to approach Sons and Lovers primarily as the story of a victim of Oedipus complex. Sons and Lovers আমাদের যে উপন্যাসটা আমরা পড়ছি, ডিএইচ লরেন্সের লেখা একটা বিখ্যাত বিতর্কিত উপন্যাস, সানস অ্যান্ড লাভার্স। এই উপন্যাসটা পাবলিশ হয় 1913 সালে, যে বছর রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেলেন সাহিত্যে। সেই 1913 সাল, 1913-এ সানস অ্যান্ড লাভার্স পাবলিশ হয়। পাবলিশ হওয়ার ঠিক পর থেকেই সব সমালোচকদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে এটাকে ইডিপাস কমপ্লেক্সের থিওরি দিয়ে যাচাই করা, জাজ করা। So this was a tendency, a general tendency to analyze Sons and Lovers from the perspective of Oedipus complex. ওই Oedipus complex থিওরির উপর অ্যাপ্রোচ করতে চাইতো, যেটা আমরা গত ক্লাসে দেখেছি, লি হাইয়ানের আর্টিকেল থেকে আমরা দেখলাম। দ্য হিরো, আমরা হিরো বলছি, পরবর্তীতে অবশ্য আমরা আরো ডিসকাশনে যাব যে তাকে সত্যি সত্যি হিরো বলা যায় কিনা। আমরা কিন্তু আমাদের এই কোর্সের প্রতিটা প্রোটাগনিস্টকেই আমরা চ্যালেঞ্জ করেছি তারা কি সত্যি সত্যি হিরো কিনা। জন ট্যানার, লর্ড জিম, স্টিফেন ডেডালাস, তাদের প্রত্যেকেই আমরা চ্যালেঞ্জ করেছি তারা কি সত্যি সত্যি হিরো কিনা। তারা প্রোটাগনিস্ট, কিন্তু তারা কি হিরো? এখানেও আমরা সেই আলোচনার মধ্য দিয়ে ভবিষ্যতে যাব। সো দ্য হিরো পল মোরেল is very often looked upon, as the title suggests, merely as a son, not as a human being. খুব ইম্পর্টেন্ট কথা। পল মোরেল আমাদের প্রোটাগনিস্টকে সবসময় আমাদের এই উপন্যাসে দেখানো হয়েছে ছেলে হিসেবে, পুত্র হিসেবে, মেয়ারলি অ্যাজ এ সান। পল মোরেলের এক্সিস্টেন্সটা মেয়ারলি অ্যাজ এ সান, শুধু একজন পুত্র সন্তান হিসেবে, নট অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে তাকে কিন্তু এই উপন্যাসে আমরা দেখতে পাচ্ছি না। পল মোরেলের পরিচয় কি? সে গার্ট্রুডের ছেলে, তার আর কোনো পরিচয় নাই। পল মোরেল তার মায়ের প্রতি এতটাই অ্যাটাচড যে পল মোরেলের এক্সিস্টেন্স, ওর আইডেন্টিটি কি? পল মোরেল ইজ অ্যাকচুয়ালি দ্য সান অফ গার্ট্রুড। হি ইজ আ সান, সে পুত্র, মায়ের ছেলে, বাট তাকে আমরা একজন স্বাভাবিক স্বাধীন মানুষ হিসেবে কিন্তু পাচ্ছি না।
উই আর নট গেটিং হিম অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং। এই অল্প কথার মধ্যে কিন্তু আমরা অনেক গভীর একটা অর্থ খুঁজে পাচ্ছি। আবারও আমি দেখাচ্ছি, আপনারা কাগজ কলম থাকলে মার্ক করেন। পল ইজ শোন মিয়ারলি অ্যাজ এ সান। পলকে আমরা দেখেছি একজন পুত্র হিসেবে, ছেলে হিসেবে, মায়ের সন্তান হিসেবে, এটাই তার পরিচয়। কিন্তু তার বাইরে যে তার একটা পরিচয় আছে, সে একটা মানুষ, সেটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এটা একটা জটিলতা। এটা কিন্তু আমরা গত ক্লাসে, তার আগের ক্লাসে আলোচনা করেছি। হোয়াট এভার প্রবলেমস ক্রপ আপ ইন দ্য লাইফ অফ পল, পলের জীবনে যতগুলো সমস্যা এসেছে, হোয়াট এভার প্রবলেমস ক্রপ আপ ইন দ্য লাইফ অফ পল মোরেল, পল মোরেলের জীবনে যতগুলো জটিলতা এসেছে, প্রায় সবগুলোই আমরা গত দুই ক্লাসে বলেছি হ্যাজ বিন অ্যাড্রেসড অ্যাজ দ্য রিজন অফ হিজ মাদার ফিক্সেশন। তার মূল কারণ হিসাবে আমরা বলেছি মায়ের প্রতি তার অবসেশন। পলের জীবনে এত জটিলতা, সবগুলো জটিলতার কেন্দ্রীয় সেন্ট্রাল একটাই কারণ, সেটা হচ্ছে মায়ের প্রতি তার অস্বাভাবিক আকর্ষণ, obsession towards mother. Whenever someone strive to examine the character of persona of Paul Morel, আমরা যদি পল মোরেলের পার্সোনালিটি, ক্যারেক্টার, এটাকে যদি আমরা আরো গভীরভাবে বিশ্লেষণ করি, the Oedipus complex looms large and everything else. ইডিপাস কমপ্লেক্সটা এত বেশি গভীর, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। ইডিপাস কমপ্লেক্স এতটাই ডমিনেন্ট যে অন্যান্য বিষয়গুলো আসলে গৌণ হয়ে যায়, ইডিপাস কমপ্লেক্সটাই মুখ্য হয়ে যায়। ইফ দেয়ার ইজ এনি ফেডস অ্যাওয়ে বিকজ অফ দিস ওয়ান ডিমেনশনাল অ্যাটিটিউড। আমরা পল মোরেলকে পাচ্ছি ওয়ান ডিমেনশনাল, তার ঝোঁক একদিকে, বা তার ঝোঁক হচ্ছে মায়ের প্রতি। এতটাই ঝোঁক ওয়ান ডিমেনশনাল যে অন্য কোনো বিষয় আমরা খুঁজে পাচ্ছি না। ইট ইজ স্কেয়ারসলি কেপ্ট ইন মাইন্ড দ্যাট পল মোরেল বিসাইড দ্য মাদার ফিক্সেশন ডাজ পজেস অ্যানাদার আইডেন্টিটি। মায়ের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর, সে এতটাই মা ভক্ত, পল মোরেল সে এতটাই মা ভক্ত যে তার অন্য কোনো পরিচয়, অন্য কোনো বিষয় আমাদের আর চোখে পড়ে না। সে এতটাই অ্যাটাচড, সে এতটাই অবসেসড, অন্য কোনো বিষয় আমরা, এটা কিন্তু আমরা একদম গোড়া থেকে আপনাদের সাথে শেয়ার করেছি। পলের যে আরো কোনো পরিচয় থাকতে পারে, আরো কোনো বিষয় যে আমরা আলোচনা করতে পারি, সেগুলো গৌণ হয়ে যায়। আরো কিছু বিষয় আছে, সেগুলো আমাদের মাথায় আনতে হবে। সেগুলো কি? তার পরিচয়, তার পরিচয়ে এমন কিছু বিষয় আছে যেগুলো নো লেস ইম্পর্টেন্ট দ্যান হিজ আইডেন্টিটি অফ এ সান। শুধুমাত্র ছেলে হিসেবে, শুধুমাত্র পুত্র সন্তান হিসেবে তাকে আমরা অ্যানালাইজ করছি, ট্রিট করছি, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং তাকে কিন্তু ট্রিট করতে হবে। এবং আজকে আমরা যেটা করব, উই উইল ট্রাই টু অ্যানালাইজ পল অ্যাজ অ্যান আর্টিস্ট। একজন শিল্পী হিসেবে তাকে আমরা ট্রিট করার চেষ্টা করব। এই ক্ষেত্রে আপনাদের মাথায় আনতে হবে যে আমরা স্টিফেন ডেডালাসকে যেভাবে ট্রিট করেছি, উই ট্রিটেড স্টিফেন ডেডালাস অ্যাজ অ্যান আর্টিস্ট। আমরা স্টিফেন ডেডালাসকে যেভাবে ট্রিট করেছি, আমরা পল মোরেলকেও কিন্তু সেইভাবে ট্রিট করব। উই উইল ট্রাই টু ট্রিট পল মোরেল as we try to analyze Stephen Dedalus. The identity, আমরা আর্টিস্টের আইডেন্টিটির কথা বলছি, এটা আর্টিস্টিক আইডেন্টিটি is such identity that could be held equally responsible for his utter confusion and vulnerability. এই যে পলের জীবনের যত জটিলতা, এই জটিলতার পিছনে আমরা একটা মুখ্য কারণ পেয়েছি, সেটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স, মায়ের প্রতি অস্বাভাবিক আসক্তি, অবসেশন। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটা হচ্ছে হিজ আইডেন্টিটি অফ এন আর্টিস্ট। তার মধ্যে আর্টিস্টিক ইন্ডিভিজুয়ালিটি এতটাই সেন্সিটিভ, সে এতটাই সেন্সিটিভ, এতটাই ভালনারেবল, অলওয়েজ ইন কনফিউশন। তার এই অতিরিক্ত ওভার সেন্সিটিভনেস, এটার জন্য আমরা তাকে বলতে পারি তার জীবনের সমস্যাগুলোর পিছনে দায়ী। Behind every complexities in Paul's life, there is his oversensitivity. Oversensitivity কোথা থেকে আসলো? From his artistic identity.
তার আর্টিস্টিক আইডেন্টিটি, এই যে তার শিল্পী হিসেবে যে তার একটা পরিচয়, আইডেন্টিটি অ্যাজ অ্যান আর্টিস্ট। শিল্পী মানেই অনুভূতিপ্রবণ, শিল্পী মানেই সেন্সিবল, ওভার সেন্সিটিভ, এবং পল হচ্ছে ওভার সেন্সিটিভ। আর 10 জন শিল্পীর থেকে সে আরো বেশি অনুভূতিপ্রবণ, খুব বেশি রিয়্যাক্ট করে, এবং তার এই অতিরিক্ত রিয়্যাক্ট করার প্রবণতা, টেন্ডেন্সি, এটাও কিন্তু তার জীবনের জটিলতার জন্য দায়ী। If being the son of an over-possessive mother cripples him from establishing a fruitful relationship in life, যেটা আমরা গত 2 ক্লাসে বলার চেষ্টা করেছি, যে এই যে সে তার জীবনে in his life he failed to establish a fruitful relationship, সে কোনো একটা সলিড রিলেশনশিপ সে এস্টাবলিশ করতে পারলো না। এর পেছনে আমরা ওভার পজেসিভ মাদার গার্ট্রুডকে দায়ী করেছি। যে গার্ট্রুড যদি দায়ী হয়, আমরা যদি গার্ট্রুডকে দায়ী করি তার এই ব্যর্থতার জন্য, বিইং অ্যান আর্টিস্ট অলসো অ্যালাউজ হিম টু ডু সো, এবং এই ব্যর্থতার পেছনে শুধু তার মাই ভাগিদার না, সে নিজেও ভাগিদার। কোন দিক থেকে? হি ইজ অ্যান ওভার সেন্সিটিভ আর্টিস্ট। সে এতটাই ওভার সেন্সিটিভ যে সে অন্য কোনো সম্পর্কে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে ব্যর্থ হয়েছে। ইনফ্যাক্ট দিস সিঙ্গেল আইডেন্টিটি সিমস মোর রেসপন্সিবল। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব ওভার সেন্সিটিভ আর্টিস্ট, এই যে অতিরিক্ত অনুভূতি প্রবণ, অনেক বেশি রিয়্যাক্ট করছে, এটা কিন্তু মোর রেসপন্সিবল। এটা শিল্পী হিসেবে যে তার অতিরিক্ত অনুভূতি প্রবণতা, ওভার সেন্সিটিভনেস, এটা কিন্তু দায়ী টু সেটল ডাউন টু এনি পার্টিকুলার রিলেশনশিপ। কেন সে কোনো সম্পর্কে ঠিকভাবে জড়াতে পারছে না, সুস্থ কোনো সম্পর্কে যেতে পারছে না? তার কারণ সে অতিরিক্ত পরিমাণে সেন্সিটিভ। সে কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে পারছে না, সে অ্যাডজাস্ট করতে পারছে না। এটা কিন্তু শুধু পলের বেলায় না, এটা যে কোনো আর্টিস্টের বেলায়, যে কোনো শিল্পীর বেলায় আপনারা হয়তো লক্ষ্য করবেন। দেয়ার ইজ এ জেনারেল অ্যাজাম্পশন যে যে শিল্পীদের সম্পর্ক টেকে না, শিল্পীদের সংসার টেকে না। কেন সংসার টেকে না? কারণ শিল্পীরা কম্প্রোমাইজ করতে চায় না। In order to preserve their artistic identity, they deny any scope of compromise. তারা কম্প্রোমাইজ করতে চাচ্ছে না, তারা কম্প্রোমাইজ করতে চাচ্ছে না। পল কেন কোন সম্পর্কে জড়াতে পারছে না? পল সম্পর্কে জড়াতে পারছে না কারণ সে অতিরিক্ত পরিমাণে সেন্সিটিভ। হি ইজ ভেরি ভেরি সেন্সিটিভ। সে এতটাই সেন্সিটিভ যে সে কোনো সম্পর্কে কম্প্রোমাইজ করতে পারছে না। সে মাকে ভালোবাসে, সেই ভালোবাসাকে সে কম্প্রোমাইজ করতে পারবে না। মিডিয়ামের সাথে সম্পর্কে জড়ানোর সময় যদি কোনোভাবে সেই ভালোবাসায় কোনো ছাপ পড়ে, সেটা সে মেনে নিতে পারছে না। তাহলে আমরা এটা বলছি যে গার্ট্রুডকে যদি আমরা দায়ী করি তার এই ব্যর্থতার জন্য, তাহলে সেই দায়ভার কিছুটা পলকেও দিতে হবে। পলকে কেন আমরা দায়ভার দিচ্ছি? বিকজ পল ইজ ভেরি ভেরি সেন্সিটিভ। পলের জীবনের ব্যর্থতা, যে কোনো সম্পর্কে জড়াতে না পারার ব্যর্থতা, আমরা শুধু তার মাকে কেন দেব? আমরা পলকেও দেব। পল ইজ অলসো রেসপন্সিবল। আমরা ধীরে ধীরে আলোচনার ভেতরে যাই। In Sons and Lovers, the love of 3 women figures, Mrs. Morrill, Miriam, and Clara, has been defined by Mark Spilka as spiritual, Oedipus, and possessive. Sons and Lovers নিয়ে অনেক রিসার্চ হয়েছে, অনেক অ্যানালিসিস হয়েছে। লেজেন্ডারি ক্রিটিক দের মধ্যে একজন হচ্ছেন মার্ক স্পিলকা। মার্ক স্পিলকা সানস এন্ড লাভার্স নিয়ে যখন অ্যানালিসিস করেছেন, উনি পলের জীবনে যে 3 জন নারী এসেছে, গার্ট্রুড তার মা, মিরিয়াম ফার্স্ট গার্লফ্রেন্ড, অ্যান্ড ক্লারা সেকেন্ড গার্লফ্রেন্ড। মিসেস মোরেল, মিরিয়াম, অ্যান্ড ক্লারা
এদের তিনজনকে স্পিলকা ডিফাইন করেছেন স্পিরিচুয়াল, ইডিপাস অ্যান্ড পজেসিভ। মিরিয়ামের সাথে যে সম্পর্কটা সেটা হচ্ছে স্পিরিচুয়াল রিলেশন ছিল। মিরিয়াম লিভার, মিরিয়ামের সাথে যে সম্পর্কটা সেই সম্পর্কটা ছিল স্পিরিচুয়াল। ওদের মধ্যে প্ল্যাটনিক রিলেশনশিপটা ছিল। বহু বছর পর্যন্ত দে ওয়্যার নট ইনভলভড ইন ফিজিক্যাল রিলেশনশিপ। বহু বছর তারা শুধু স্পিরিচুয়াল রিলেশনশিপে ছিল। মিরিয়ামের সাথে তার সম্পর্কটা স্পিলকা বলছেন স্পিরিচুয়াল, মায়ের সাথে সম্পর্কটা ইডিপাস, অ্যান্ড ক্ল্যারার সাথে সম্পর্কটা অ্যাকচুয়ালি পজেসিভ। তাহলে পল তার জীবনের মধ্য দিয়ে তিন ধরনের রিলেশনশিপের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমে মায়ের সাথে ইডিপাল রিলেশনশিপ, দেন স্পিরিচুয়াল, দেন পজেসিভ। এখন আমরা যদি পলকে আর্টিস্টিক হিসেবে বিবেচনা করি, ইফ উই রিগার্ড পল অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যান আর্টিস্টিক পার্সোনালিটি, তাহলে আমরা পলের জীবনে তিনজন নারী এসেছে। প্রথম তার মা, যার সাথে ওর ইডিপাল রিলেশনশিপ, ইডিপাস কমপ্লেক্স, সেখান থেকে ইডিপাল রিলেশনশিপ। মিডিয়ামের সাথে তার সম্পর্কটা ছিল স্পিরিচুয়াল। মিডিয়ামের সাথে তার সম্পর্কটা পুরোটাই স্পিরিচুয়াল ছিল। মিডিয়ামকে সে সোলমেট হিসেবে বিবেচনা করত। আর ক্ল্যারার সাথে তার একটা পজেসিভনেস কাজ করতো। ক্ল্যারাকে সে দখল করতে চাইতো, ক্ল্যারাও তাকে দখল করতে চাইতো। বিশেষ করে পলের দিক থেকে একটা মানে অ্যাপ্রোচ ছিল ক্ল্যারাকে দখল করে নেওয়ার জন্য, একটা পজিটিভনেস। পল তিন ধরনের সম্পর্কের মধ্য দিয়ে যায়, এবং এখন এই তিনটা সম্পর্ককে যদি আমরা আর্টিস্টিক ইন্ডিভিজুয়ালিটি থেকে অ্যানালিসিস করি, তাহলে এই তিনটা সম্পর্ককে আমরা ইন্টারপ্রেট করতে পারি স্ট্যাটিক, ইন্সপায়ারিং অ্যান্ড রেস্টোরেটিভ। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আজকের ক্লাসের ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য ফার্স্ট গোল্ডেন পয়েন্ট অফ টুডেজ লেকচার 19। পলকে যদি আমরা একজন আর্টিস্টিক ইন্ডিভিজুয়ালিটি হিসেবে ট্রিট করি, if we consider him as an artistic individuality, তাহলে তার জীবনে যে তিনটা সম্পর্ক এসেছে, এই তিনটা সম্পর্ককে আমরা মায়ের সাথে যেটা সম্পর্ক সেটাকে বলতে পারি স্ট্যাটিক, সবসময় স্থির ছিল। বাইরে দুনিয়া এলোমেলো হয়ে গেল, মায়ের সাথে তার সম্পর্কটা ছিল স্ট্যাটিক, একদম স্থির, স্ট্যাটিক রিলেশনশিপ। মিরিয়ামের সাথে তার সম্পর্কটা ছিল ইন্সপায়ারিং রিলেশনশিপ, আর ক্ল্যারার সাথে ছিল রেস্টোরেটিভ। কেন বিষয়গুলো, এটা আমরা আস্তে আস্তে এই পয়েন্টটা আজকে পুরো লেকচারে আমরা ডিসকাস করার চেষ্টা করব যে এই কথাটার মানে কি। এই যে পল অ্যাজ এন আর্টিস্ট, তার জীবনে সে তিনটা সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে। মায়ের সাথে তার সবসময় একটা স্ট্যাটিক রিলেশনশিপ, মিডিয়ামের সাথে তার ইন্সপায়ারিং রিলেশনশিপ, অ্যান্ড ফাইনালি ক্ল্যারার সাথে তার রেস্টোরেটিভ রিলেশনশিপ। বিষয়টা কি, লেটস ডিসকাস। The love of Mrs. Morrel, his mother, is static. মায়ের প্রতি তার যে ভালোবাসা, এটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক শব্দটা মানে কি? স্ট্যাটিক শব্দটার বাংলা হচ্ছে স্থির, স্থিতিশীল। স্ট্যাটিক মানে হচ্ছে স্টেবল। পলের জীবনে একটাই স্টেবল রিলেশনশিপ, সেটা হচ্ছে তার মায়ের সাথে। It is static, it is stable since it is the only solid relation in his life. স্থিতিশীল সম্পর্ক। Relationship with Gertrude, relationship with mother, it is the only solid relation in his life that provides him a kind of safety and security. মায়ের সাথে তার সম্পর্কটা এটা হচ্ছে স্টেবল, সলিড একটা সম্পর্ক, এর মধ্যে কোনো সমস্যা নাই, স্থিতিশীল। এবং মায়ের সাথে তার যে গভীর সম্পর্ক, এখান থেকেই সে কিন্তু তার সেফটি অ্যান্ড সিকিউরিটি, তার যে নিরাপত্তা, মানসিক নিরাপত্তা, সে কিন্তু এই মায়ের সাথে সম্পর্ক এর মাধ্যমেই সে আদায় করে নিচ্ছে। তাহলে পলের সাথে
তার মায়ের যে সম্পর্ক, এটাকে আমরা বলছি স্থিতিশীল সম্পর্ক, স্টেবল, সলিড, স্ট্যাটিক রিলেশনশিপ। যতই সমস্যা থাকুক, যতই জটিলতা থাকুক বাইরে, মায়ের সাথে তার সম্পর্কটা সবসময় একই রকম গভীর। এর মধ্যে আমরা কোনো নড়চড় দেখতে পাই না। কেন? কারণ গাট্রুডের কোনো কথার অমান্য, মায়ের কোনো কথার বিরুদ্ধে সে কোনো কথা বলেনি। তার মানে কি এই যে মায়ের ইচ্ছাই সবসময় তার ইচ্ছা? না, মায়ের বিরুদ্ধে তার একটা বিদ্বেষ ধীরে ধীরে জমেছে। এটা সাবকনশিয়াস মাইন্ডে মায়ের বিরুদ্ধে একটা বিদ্বেষ তার জমেছে। এটা আমরা আগামী ক্লাসে দেখব। আজকে আমরা সেটা আলোচনা করার সময় পাবো না। আজকে আমরা আপাতত দেখছি মায়ের সাথে ওর সম্পর্কটা হচ্ছে একমাত্র সম্পর্ক যেটা স্টেবল একটা সম্পর্ক। রিলেশনশিপ উইথ মাদার ইজ আ স্টেবল রিলেশনশিপ। এবং মায়ের সাথে এই সম্পর্কটা পলকে দিচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। After each of his adventures outside with the girls, he wants to come back to his mother. বাইরে সে যত যাই করুক, যত মেয়ের সাথে মেলামেশা করুক, বেলা শেষে, দিন শেষে মায়ের আঁচলে সে ফিরে আসবে। সে সারাদিন বাইরে দৌড়াদৌড়ি করুক, নানা দুষ্টামি করুক, নানা রকম রোমাঞ্চ অ্যাডভেঞ্চারে সে যাক, বেলা শেষে কিন্তু সে মায়ের কোলেই ফেরত আসবে। মায়ের ছেলে মায়ের আঁচলেই ফেরত আসবে। He wants to return to his mother. She stands out like a harbor where he could anchor his unstable soul. পলের যে হৃদয়, সেটা তো একটা অস্থির, আনস্টেবল হার্ট। সে কোথাও শান্তি পাচ্ছে না। তার শান্তির একটাই জায়গা, সেটা হচ্ছে তার মা। সে যতই অস্থির থাকুক, যতই তার মন অশান্ত থাকুক, যতই তার দুশ্চিন্তা হতাশা কাজ করুক, মায়ের কাছে যখন সে আসে তখন সব কিছু শান্ত। জাহাজ যেমন পোতাশ্রয়ে তার আশ্রয় নেয়, পলের হারবার হচ্ছে তার মা। Gertrude could anchor his unstable soul. মায়ের কাছে এসে তার মনটাকে সে শান্ত করে। তাহলে এই পর্যন্ত আমরা মায়ের সাথে তার সম্পর্কটা কেমন তার কিছুটা আঁচ পাচ্ছি। মায়ের সাথে তার সম্পর্কটা হচ্ছে স্থিতিশীল, স্টেবল, স্ট্যাটিক রিলেশন। বাইরে যত যাই কিছু ঘটুক, মায়ের সাথে তার সম্পর্কটা সবসময় মধুর। সবসময় সে নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে মায়ের আঁচলে। দিনভর সে যাই করুক না কেন, বেলা শেষে সে ঠিকই মায়ের কাছে ফেরত আসবে। তার মন যতই অশান্ত থাকুক, তার মায়ের কাছে এসে সে আশ্রয় নেবে। Whatever happens, relationship with mother is always stable. পলের জীবনে নানা উত্থান, নানা পতন আছে, নানা জটিলতা আছে, কিন্তু মায়ের সাথে তার যে সম্পর্ক, সেটা সবসময় আমরা পাচ্ছি স্থিতিশীল। The relationship with mother is a stable, solid relationship. এবং একমাত্র সম্পর্ক যেটা পলের স্থিতিশীল সম্পর্ক ছিল। মায়ের সাথে সম্পর্ক আমরা কি পাচ্ছি? A static relationship. এখন আমরা পলের প্রথম গার্লফ্রেন্ডের পয়েন্ট অফ ভিউতে আমরা যাই। On the other hand, the love of Miriam. মিরিয়ামের সাথে পলের যে সম্পর্কটা সেটা কেমন ছিল? On the other hand, the love of Miriam serves to inspire his artistic soul, guide to artistic achievement. খুবই গুরুত্বপূর্ণ কথা, লিখে রাখেন। On the other hand, মিরিয়ামের সাথে যে সম্পর্ক, এটা তার শিল্পী সত্তাকে বিকশিত হতে সাহায্য করেছে। মা যদিও তাকে ছোটবেলায় ছবি আঁকার জন্য উৎসাহ দিত, কিন্তু শিল্পী হয়ে ওঠার অনুপ্রেরণা, পল মূলত পাচ্ছে মিরিয়ামের কাছ থেকে। মিরিয়াম তাকে প্রেরণা দিত। মায়ের কাছ থেকে তো ছেলে অনুপ্রেরণা পাবেই, কিন্তু সেই অনুপ্রেরণার বাইরেও শিল্পী হিসেবে, শিল্পী যারা তারা বুঝতে পারবেন, শিল্পীদের মনে একটা তৃষ্ণা থাকে, একটা ক্ষুধা থাকে। The thirst, the hunger of recognition, the thirst for inspiration. যারা শিল্পী তারা অনুপ্রেরণা চায়। পল
মিরিয়ামের কাছ থেকে সেই শৈল্পিক অনুপ্রেরণা, আর্টিস্টিক ইন্সপিরেশনটা পেত। পলের ছবি আঁকা, পলের যে শিল্প চর্চা, সেই শিল্প চর্চার পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত মিরিয়াম লিভার। মিরিয়াম লিভার ওয়াজ অ্যাকচুয়ালি দ্য আর্টিস্টিক ইন্সপিরেশন টু পল মোরেল। মিরিয়াম লিভার খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। সেই কথাটাই এখানে বলা আছে, দ্য লাভ অফ মিরিয়াম। মিরিয়ামের যে স্পিরিচুয়াল লাভ, মিরিয়ামের পলের প্রতি ভালোবাসাটা, এটা আমরা বলছি স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল লাভ। ইট সার্ভস টু ইন্সপায়ার হিজ আর্টিস্টিক সোল। মিরিয়ামের ভালোবাসা পলকে অনুপ্রেরণা দিচ্ছে। পলের শিল্পী সত্তা, তার শিল্পী আত্মা, শিল্পী মন, পলের শিল্পী মনকে অনুপ্রেরণা দিচ্ছে মিরিয়াম। মিরিয়াম ইজ ইন্সপায়ারিং হিজ আর্টিস্টিক সোল। শিল্পী হিসেবে পলকে ঠিকভাবে অনুপ্রেরণা কে দিচ্ছে? পলের অনুপ্রেরণা কে? শিল্পী পলের প্রকৃত অনুপ্রেরণা হচ্ছে মিরিয়াম। মিরিয়াম ইজ দ্য রিয়েল ইন্সপিরেশন বিহাইন্ড আর্টিস্ট পল। সেই কথাটার ভিত্তিতেই আমরা বলতে পারি মিরিয়ামের সাথে যে তার সম্পর্কটা, সেটা হচ্ছে ইন্সপায়ারিং লাভ। মিরিয়ামকে সে শুধুমাত্র একজন ইন্সপিরেশন হিসেবে দেখছে। মিরিয়ামের সাথে তার সম্পর্কটা, এটা কিন্তু একটা নর্মাল টিপিক্যাল রোমান্টিক রিলেশনশিপ না। মিরিয়ামকে সে দেখছে একজন মিউজ হিসেবে, ইন্সপিরেশন হিসেবে। মিরিয়াম তার জীবনে শুধু অনুপ্রেরণা জুগিয়েছে। শিল্পী পল, পল শিল্পী হিসেবে মিরিয়ামের কাছ থেকে শুধু অনুপ্রেরণা নিয়েছে। তাহলে এই লাইনটা আমি আবার বলছি, দ্য লাভ অফ মিরিয়াম, the love of Miriam serves to inspire his artistic soul, a guide to artistic achievement. একজন শিল্পী হিসেবে আত্মপ্রকাশ, শিল্পী হিসেবে নিজের শৈল্পিক সত্তাকে বিকাশ করা। পলকে a journey to an artistic odyssey, এই দিকে ইন্সপায়ার করছে কে? মিরিয়াম। তাহলে মিরিয়ামের সাথে তার সম্পর্কটা কি ধরনের সম্পর্ক? দিস ইজ অ্যান ইন্সপায়ারিং রিলেশনশিপ। মিরিয়াম পলকে শিল্পী হতে উৎসাহ, অনুপ্রেরণা জুগিয়েছে। ফাইনালি, দ্য সেকেন্ড গার্লফ্রেন্ড। ইন দ্য লাভ অফ ক্লারা, ক্লারার সাথে যে তার সম্পর্কটা, হিয়ার পল ফাইন্ডস এ টেম্পোরারি অ্যাবোড টু রিড। মায়ের সাথে তার সম্পর্কটা টিপিক্যাল মা ছেলের সম্পর্ক যেমন হয়, মিরিয়ামের সাথে তার সম্পর্কটা হচ্ছে তার শিল্পী সত্তার সাথে। শিল্পী হিসেবে মিরিয়াম তাকে অনুপ্রেরণা দিচ্ছে। এখন পলের যে ফিজিক্যাল নিড, তার যে শারীরিক চাহিদা, সেই শারীরিক চাহিদা সে কোথা থেকে মেটাবে? মিরিয়ামের কাছ থেকে পারলো না। মিরিয়াম অনলি সার্ভস অ্যাজ স্পিরিচুয়াল সাপোর্ট। তাহলে তার ফিজিক্যাল সাপোর্ট কে দেবে? এই ফিজিক্যাল সাপোর্টের জন্য পলের জীবনে প্রবেশ করে ক্লারা ডেভিস। ক্লারার সাথে যে তার সম্পর্কটা, এখানে পল ফাইন্ডস আ টেম্পোরারি অ্যাবোর্ড, একটা ক্ষণস্থায়ী আশ্রয় তার জুটে যায়, টু রিজুভিনেট হিজ এক্সস্টেড সোল, টু স্যাটিসফাই হিজ ফিজিক্যাল ডিজায়ার। এবং এইখানে সে একটু আশ্রয় খুঁজে পায় এবং নতুন উদ্যমে তার জীবনটাকে সে শুরু করার প্রয়াস পায়। তার ক্লান্তি দূর করা। এখানে এসে পল একটা কথা বলেছে যে ক্ল্যারার সাথে মেলামেশা করলে তার ক্লান্তি দূর হয়ে যায়। এখানে ক্লান্তি বলতে তার শারীরিক ক্লান্তির কথা সে বলছে। ক্লান্তি দূর করে উদ্যম ফিরিয়ে আনা, এটাকে আমরা বলে থাকি রেস্টোরেশন, ফিজিক্যাল রেস্টোরেশন। সেই রেস্টোরেশন থেকে রেস্টোরেটিভ, ক্ল্যারার সাথে যে তার সম্পর্কটা, এটা আমরা বলছি রেস্টোরেটিভ। রেস্টোরেটিভ ফিজিক্যাল রিলেশনশিপ।
মিরিয়ামের সাথে তার সম্পর্কটা ছিল স্পিরিচুয়াল রিলেশনশিপ, এখানে ফিজিক্যাল ব্যাপারটা ম্যাচিউরিটি পায়নি। ম্যাচিউরড ফিজিক্যাল রিলেশনশিপের জন্য পল খুঁজে নিয়েছিল ক্লারাকে। ক্লারার মধ্য দিয়ে সে তার ক্লান্তি দূর করে এবং তার যে ভেতরের যে ক্লান্তি সেটাকে সে দূর করে তার মধ্যে উদ্যম রিস্টোর করে, এনথুজিয়াজম এনার্জি রিস্টোর করে। সেই রিস্টোর থেকে রেস্টোরেটিভ, ক্লারার সাথে তার সম্পর্কটা, দিস ইজ আ রেস্টোরেটিভ রিলেশনশিপ। ওকে, নাও আমরা এখন এই তিনটা রিলেশনশিপ, স্ট্যাটিক, ইন্সপায়ারিং, রেস্টোরেটিভ, এগুলো একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। প্রথমেই আমরা আলোচনা করব দ্য স্ট্যাটিক লাভ অফ হিজ মাদার। মায়ের সাথে তার সম্পর্কটা, এটা হচ্ছে একটা স্টেবল রিলেশনশিপ, এটা চিরস্থায়ী, এটা একদম সলিড একটা রিলেশনশিপ, এটাতে কখনো কোনো সমস্যা হয়নি। দ্য স্ট্যাটিক লাভ অফ হিজ মাদার ইজ দ্য মোস্ট ক্রুশাল ওয়ান। পলের জীবনে যত ভালোবাসা এসেছে, মায়ের ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইট প্রোভাইডস আ রেসপাইট আন্ডার ইটস হোমলি কেয়ার অ্যান্ড ওয়ার্মথ। হিজ মাদার গিভস হিম লাইফ ফোর্স। আমরা যদি লাইফ ফোর্সের আইডিয়াটা এখানে মাথায় রাখি, লাইফ ফোর্স জীবনী শক্তি, বেঁচে থাকার অনুপ্রেরণা। মায়ের অনুপ্রেরণায় পল এত দূর এসেছে, মাই তাকে অনুপ্রেরণা দিয়েছে। সব কাজের ক্ষেত্রে মায়ের কাছ থেকেই সে প্রাথমিক যে ইন্সপিরেশন সেটা কিন্তু সে পেয়েছে। মাই তাকে আশ্রয় দিয়েছে, যত্ন দিয়েছে, মায়ের কাছ থেকেই সে তার জীবনের মূল আশ্রয় খুঁজে পেয়েছে মায়ের মধ্যে। Hers was the strongest tie in life. মায়ের সাথে যে তার বাঁধন, সম্পর্কটা, এটাই ছিল সবচেয়ে কঠিন, সবচেয়ে স্থায়ী বন্ধন। Gertrude, she is his spiritual goddess. আমরা এখানে মানে ডিরেক্টলি ইনডিরেক্টলি পেয়েছি পলের আত্মা, পলের যে স্পিরিট, সেটার মূল দখলটা ছিল গার্ট্রুডের হাতে, তার মায়ের হাতে। গার্ট্রুড তার ছেলে পলের আত্মাকে, চেতনাকে পুরোপুরি ডমিনেট করত। গার্ট্রুড ওয়াজ পলস স্পিরিচুয়াল গডেস। পল মায়ের সাথে সবকিছু শেয়ার করে, যা কিছু ঘটে তার জীবনে সবকিছু সে তার মায়ের সাথে শেয়ার করে। হি শেয়ারস এনিথিং উইথ হার। যা কিছু ঘটে সারা দিনে, যা কিছু ঘটে সবকিছু সে বেলা শেষে মায়ের কাছে এসে গল্প করে। ইচ এন্ড এভরিথিং। মায়ের সাথে পলের কোনো গোপনীয়তা, সবকিছু তার মায়ের সাথে শেয়ার করে। আনফরচুনেটলি, as time moves on, he finds that যখন ধীরে ধীরে পল বড় হচ্ছে, আস্তে আস্তে পল আরো বড় হচ্ছে, বড় হতে হতে পল একটা জিনিস লক্ষ্য করলো, although the static love satisfied the soul of a loving son. এই যে স্ট্যাটিক লাভ, মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা তার পুত্র সন্তান ছেলের জন্য যথেষ্ট হলেও, although the static love satisfies the soul of a loving son, ছেলে হিসেবে পল সন্তুষ্ট। as a son, Paul is satisfied. গার্ট্রুড পলকে যে ভালোবাসাটা দিচ্ছে, স্ট্যাটিক লাভ, একজন ছেলে হিসেবে পল স্যাটিসফাইড, কিন্তু কিন্তু ইট ফেলস শর্ট অফ স্যাটিসফাইং দ্য সোল অফ এন আর্টিস্ট। কিন্তু শিল্পী হিসেবে পলের মনে একটা শূন্যতা কাজ করছে। গার্ট্রুড পলকে যে ভালোবাসাটা দিচ্ছে, মা ছেলেকে যে ভালোবাসাটা দিচ্ছে, সেই ভালোবাসা একজন ছেলের জন্য যথেষ্ট। একজন ছেলে পুরোপুরি তৃপ্ত থাকবে। দ্য সান উইল বি স্যাটিসফাইড। বাট পল কি শুধু একজন ছেলে? পলকে তো শুধু একজন ছেলে হিসেবে, পুত্র সন্তান হিসেবে ট্রিট করলে হবে না। পল ইজ অ্যান আর্টিস্ট।
দেখা যাচ্ছে যে মায়ের ভালোবাসাটা তাকে ছেলে হিসেবে তৃপ্তি দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত সে অনলি সান, ততক্ষণ পর্যন্ত হি ইজ স্যাটিসফাইড। বাট ওয়েন পল ইজ অ্যাপিয়ারিং অ্যাজ অ্যান আর্টিস্ট, যখন আমরা পলকে একজন শিল্পী হিসেবে বিবেচনা করি, অফ এন আর্টিস্ট, শিল্পীর হৃদয়টা পরিপূর্ণ হচ্ছে না। মায়ের ভালোবাসা শিল্পীকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট না। ইট ওয়াজ নট ইনাফ টু স্যাটিসফাই দ্য মাইন্ড অফ আর্টিস্টিক পল। সান পল ওয়াজ স্যাটিসফাইড, পুত্র হিসেবে পল সন্তুষ্ট, কিন্তু শিল্পী হিসেবে পল, তার মনের মধ্যে একটা শূন্যতা কাজ করছে। শিল্পী আরো কিছু চায়। As an artist, he craves more inspiration. As an artist, mother's love was never enough. As an artist, static love was not enough. মায়ের ভালোবাসা যথেষ্ট নয়। The artist, in his being, is no longer willing to be satisfied remaining with the limited periphery of his mother. যখন পল শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে, তখন পল লক্ষ্য করলো যে শুধুমাত্র এই মায়ের বেঁধে দেওয়া গণ্ডিতে সে আর আবদ্ধ থাকতে চাচ্ছে না। আর্টিস্ট পল was no longer willing to be satisfied within the boundary of motherly love. শুধু মায়ের ভালোবাসা তাকে তৃপ্ত করতে পারছে না। শুধু মায়ের বেঁধে দেওয়া যে গণ্ডি, সেই গণ্ডির ভেতরে সে আনন্দ খুঁজে পাচ্ছে না। কোথায় যেন একটা শূন্যতা কাজ করছে। পল বড় হচ্ছে, ছেলে বড় হচ্ছে, শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করছে। শিল্পী হিসেবে সে শূন্যতা অনুভব করছে, যে কোথায় যেন একটা ঘাটতি আছে। যদিও মা তাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছে, কিন্তু পলের কোথায় যেন একটা শূন্যতা। হোয়াট হি উইশেস নাও, এখন পল কি চাচ্ছে? হোয়াট ডাজ পল ক্রেভ? পলের চাহিদাটা কি এখন? পল এখন চাচ্ছে গ্রেটার স্ফিয়ার, একটা বড় দুনিয়া সে দাবি করছে। তখন তার কাছে মনে হচ্ছে মায়ের বেঁধে দেওয়া দুনিয়াটা খুব ছোট্ট। মায়ের যে গণ্ডি, মায়ের যে পেরিফেরি, সীমানাটা খুব ছোট। শিল্পীর সীমানা হওয়া উচিত বড়। আমরা পোর্ট্রেটে দেখেছি স্টিফেন ডেডালাস, সে আয়ারল্যান্ড ছেড়ে চলে যাচ্ছে। কেন? কারণ আয়ারল্যান্ড তার কাছে টু স্মল, সে স্বাধীন থাকতে চায়। এখানে পল, সেও স্বাধীনতা দাবি করছে। শিল্পী মানেই তার স্বাধীনতা প্রয়োজন, স্বাধীনতা ছাড়া শিল্পী বেঁচে থাকতে পারে না। তাহলে পল অ্যাজ অ্যান আর্টিস্ট, তারও তো স্বাধীনতা প্রয়োজন, তারও একটা বিশাল গণ্ডি প্রয়োজন। মায়ের বেঁধে দেওয়া গণ্ডিটা তার কাছে ছোট মনে হতে লাগলো। A greater sphere conducive to the blossoming of his artistic identity, তার শিল্পী সত্তাকে বিকশিত করার জন্য একটা বড় পৃথিবী প্রয়োজন, আরো বড় একটা দুনিয়া প্রয়োজন। সে তো শিল্পী হিসেবে বিকশিত হচ্ছে, অ্যাজ এ পেইন্টার হি ইজ গ্রোয়িং। এখন তার আরো বড় একটা দুনিয়া প্রয়োজন, তার আরো আরো অনুপ্রেরণা প্রয়োজন। তাহলে সে কোথায় পাবে? মায়ের কাছ থেকে সে অনুপ্রেরণা পাচ্ছে ঠিকই, বাট নট এনাফ টু স্যাটিসফাই হিজ আর্টিস্টিক সোল। তার শিল্পী মনকে স্যাটিসফাই করার জন্য, তার শৈল্পিক মননকে শান্ত করার জন্য যে যথেষ্ট অনুপ্রেরণা প্রয়োজন, তা সে মায়ের কাছ থেকে পাচ্ছে না। দেয়ারফোর, এখন পল কোথায় যাবে? দেয়ারফোর হি রাশেস টু, পল কোথায় ছুটে যাচ্ছে? পল ছুটে যাচ্ছে কোথায়? তার শিল্পী সত্তাকে পরিতৃপ্ত করার জন্য সে ছুটে গেল কার কাছে? হি রাশেস টু হিজ ইন্সপায়ারিং লাভ অফ মিরিয়াম। সে মিরিয়ামের কাছে ছুটে যাচ্ছে। পল কার কাছে ছুটে যাচ্ছে? মিরিয়ামের কাছে ছুটে যাচ্ছে। মিরিয়াম লিভার, হিজ ইন্সপায়ারিং লাভ অফ মিরিয়াম, who gives him the much needed inspiration and recognition. এই মিরিয়াম পলের শিল্পী সত্তাকে স্যাটিসফাই করছে। পলের যে অনুপ্রেরণাটা প্রয়োজন ছিল, পলের যে স্বীকৃতি প্রয়োজন ছিল, ইন্সপিরেশন অ্যান্ড রিকগনিশন, ইন্সপিরেশন অ্যান্ড রিকগনিশন। আপনাদের পরিচিতদের মধ্যে যারা শিল্পী আছেন, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, যে কোনো শিল্পী হোক না কেন, লেখক, শিল্পী মানেই তার দুটো জিনিসের সবসময় অভাব।
একটা হচ্ছে ইন্সপিরেশন আর একটা রিকগনিশন, অনুপ্রেরণা এবং স্বীকৃতি। আপনি শিল্পীকে যতই অনুপ্রেরণা দেন, হি ক্যানট গেট এনাফ, সে নিতেই থাকবে, নিতেই থাকবে। আপনি শিল্পীকে যতই রিকগনিশন দেন, সে চাইতেই থাকবে। এটা হচ্ছে এক দুর্বলতা, এটা হচ্ছে a weakness of any artist, inspiration and recognition. এখন মায়ের কাছ থেকে পল কিন্তু যথেষ্ট অনুপ্রেরণা পাচ্ছে না। দেয়ারফর সে ছুটে যাচ্ছে তার ইন্সপায়ারিং লাভ মিরিয়ামের কাছে। মিরিয়াম তাকে ইন্সপিরেশনও দিচ্ছে, রিকগনিশনও দিচ্ছে, অনুপ্রেরণাও দিচ্ছে, স্বীকৃতিও দিচ্ছে। এবং এই ইন্সপিরেশন এন্ড রিকগনিশন, এই দুই মিলে পল কিন্তু অন্যরকম এক তৃপ্তি পাচ্ছে, a different types of satisfaction, an artistic satisfaction. তাহলে ফর হিজ আর্টিস্টিক ভেঞ্চার, আর্টিস্টিক হিসেবে পলকে তাহলে আনন্দ দিচ্ছে কে? আর্টিস্ট হিসেবে পলকে আনন্দ দিচ্ছে মিরিয়াম। তাহলে আমরা একটু রিভাইজ করি। মায়ের কাছ থেকে সে কেমন ভালোবাসা পেয়েছিল? মায়ের কাছ থেকে ছেলে যেমন ভালোবাসা পায়, সে তেমন ভালোবাসাই পেয়েছে। মায়ের কাছ থেকে সে এতটা ভালোবাসা পেয়েছে যে পুত্র সন্তান, ছেলে হিসেবে সে স্যাটিসফাইড, অ্যাজ আ সান হি ইজ স্যাটিসফাইড। কিন্তু ধীরে ধীরে তার মধ্যে শিল্পী বড় হয়েছে, হি গ্রো আপ টু বি অ্যান আর্টিস্ট। এখন শিল্পী হওয়ার জন্য তার আরো অনুপ্রেরণা প্রয়োজন, আরো স্বীকৃতির প্রয়োজন। সেটা মায়ের কাছ থেকে যথেষ্ট মনে হচ্ছে না, সেজন্য সে চলে যাচ্ছে কার কাছে? মিরিয়ামের কাছে। মিরিয়াম তাকে কি দিচ্ছে? তাকে স্বীকৃতি দিচ্ছে। মিরিয়াম তাকে কি দিচ্ছে? অনুপ্রেরণা দিচ্ছে। স্বীকৃতি এবং অনুপ্রেরণা, রিকগনিশন অ্যান্ড ইন্সপিরেশন, পলকে স্যাটিসফাই করছে। গার্ট্রুড পলকে সান হিসেবে স্যাটিসফাই করছে, মিরিয়াম পলকে আর্টিস্ট হিসেবে স্যাটিসফাই করছে। ইন দ্য কোম্পানি অফ মিরিয়াম, মিরিয়ামের সাথে যে তার সম্পর্কটা, মিরিয়ামের সাথে পলের মেলামেশা, পল ফিলস অ্যান এসেনশিয়াল ইন্টেন্সিটি, অন্যরকম এক তীব্রতা সে অনুভব করছে। এখন সেই তীব্রতা আসছে তার আর্টিস্টিক মাইন্ড থেকে। এখানে কিন্তু পলকে আমরা মোটেও একজন রোমান্টিক পার্টনার হিসেবে দেখতে পাচ্ছি না। মিরিয়ামের সাথে পল যতক্ষণ আছে, পল ইজ অ্যান আর্টিস্ট, অ্যান আর্টিস্টিক পার্সোনালিটি, নট আ রোমান্টিক পার্টনার। এবং আর্টিস্টিক হিসেবে পলকে কিন্তু বেশ ভালো সাপোর্ট দিচ্ছে মিরিয়াম, which his mother is hardly able to rouse in him, যেটা তার মা তাকে দিতে পারেনি। Paul as an artist gets satisfaction from Miriam Lever. তাহলে পলের যে শিল্পী সত্তা, মানে তার আত্মা, তার ক্রিয়েটিভ সোল কার কাছে বেশি ঋণী? তার ক্রিয়েটিভ সোল ঋণী হচ্ছে মিরিয়ামের কাছে। As a son, Paul's spirit is to his mother. As an artist, his creative soul is to Miriam. Therefore, Paul is drawn to Miriam. বারবার সে মিরিয়ামের কাছে ফিরে এসেছে, কারণ এই ছবি আঁকা হচ্ছে তার প্যাশন, তার ক্রিয়েটিভ সোল পুরোটা হচ্ছে মিরিয়ামের সাথে অ্যাটাচড। হি অলসো থিংস যুধিষ্ঠির বলছেন, যুধিষ্ঠির আরেকজন ক্রিটিক, যুধিষ্ঠির বলছেন, বিকজ অফ দ্য ইন্টেন্সিটি টু হুইচ শি রাউজেস ইন হিম, মিরিয়াম পলের হৃদয়ে যে তীব্র আবেগের সৃষ্টি করে, in contact with her he gains insight into his work. পল যতক্ষণ মিরিয়ামের সাথে থাকে ততক্ষণ তার ছবি আঁকার পেছনে তার অনুপ্রেরণা সে খুঁজে পায়। হি গেটস ইনসাইট ইনটু হিজ ওয়ার্ক, শিল্পী হিসেবে তার অনুপ্রেরণা সে খুঁজে পায়। পল কিন্তু তৃপ্ত হচ্ছে, হি ইজ বিং স্যাটিসফাইড।
পল ইজ স্যাটিসফাইড, শিল্পী হিসেবে পলকে আমরা পরিতৃপ্ত পাচ্ছি। মিডিয়াম পলকে আর্টিস্টিক স্যাটিসফ্যাকশন দিচ্ছে। হোয়াট পল ফাইন্ডস ইনট্যাঞ্জিবল টু শেয়ার উইথ হিজ মাদার, মায়ের সাথে সে যে বিষয়গুলো শেয়ার করতে পারছে না, বিশেষ করে তার শিল্পী সত্তার বিষয়গুলো, তার আর্টিস্টিক ইস্যুগুলো, যেগুলো সে তার মায়ের সাথে শেয়ার করতে পারে না, হি ক্যান ইজিলি শেয়ার উইথ মিরিয়াম। শিল্পী হিসেবে বহু বিষয় আছে সে মায়ের সাথে শেয়ার করতে পারছে না, মা তাকে যথেষ্ট সাপোর্ট দিতে পারছে না। When Paul is an artist, his mother is not enough to give him artistic support. মিরিয়াম কিন্তু সেই দিক থেকে তাকে সাপোর্ট দিচ্ছে। Paul himself admits to his mother when she charges him. আপনারা যখন নভেলটা পড়বেন, নভেলের একটা জায়গায় আপনারা দেখতে পাবেন গার্ট্রুড মা ছেলে পলকে জিজ্ঞেস করছে, why do you fly to her so often? এত ঘন ঘন ওই মিরিয়ামের কাছে যাওয়ার কি দরকার, এত ঘন ঘন মিরিয়ামের সাথে তোমার কি? মানে গার্ট্রুড একসময় বিরক্ত হয়ে জিজ্ঞেস করে যে শুধু শুধু মিরিয়াম মিরিয়াম, এত মিরিয়ামের কাছে যাওয়ার কি দরকার? তখন পল জবাব দিচ্ছে, আই ডু লাইক টু টক টু হার। কি বলছে পল, ভালো করে খেয়াল করেন, আই ডু লাইক টু টক টু হার। ফোকাসটা কোথায়? আই ডু লাইক টু টক টু হার, কথা বলতে ভালো লাগে, ওর সাথে কথা বলতে ভালো লাগে। এখানে কিন্তু ইমোশনাল রোমান্টিক কোনো টাচ আপনারা পাবেন না। মানে মিরিয়ামের সাথে পল শুধু একজন আর্টিস্ট হিসেবে মেলামেশা করেছে। তখন যখন পল মাকে এই কথা বললো যে ওর সাথে আমার কথা বলতে ভালো লাগে, তখন গার্ট্রুড আবার বলে, নট অ্যাবাউট দ্য থিংস উই টক অফ, আমার সাথে কথা বলতে ভালো লাগে না, দেয়ার্স দ্যাট ইউ আর নট ইন্টারেস্টেড ইন, আমার সাথে কথা বলতে সমস্যা কি? ওর সাথে যে বিষয় নিয়ে কথা বলো সেটা আমার সাথেও কথা বলো, সমস্যা কি? তখন পল বলছে, ইউ আর ওল্ড মাদার, উই আর ইয়াং। এই তো, এই তো একটা চরম সত্য কথা। পল বলেই ফেললো যে মা তুমি বুড়ি, আমরা ইয়াং, উই আর ইয়াং। দিস ইজ দ্য বিটার রিয়ালিটি অফ রিলেশনশিপ, এটাই হচ্ছে বাস্তবতা। দিস ইজ দ্য বিটার রিয়ালিটি অফ রিলেশনশিপ। মোরওভার, it was not art that Mrs. Morel cared about. শিল্প নিয়ে গার্ট্রুডের কোনো মাথা ব্যথা ছিল না, আর্ট নিয়ে গার্ট্রুডের কোনো লেনা দেনা ছিল না, বরং পলের বিষয়ে সে ছিল খুবই সেন্সিটিভ। ইট ওয়াজ পল, ইট ওয়াজ হিমসেলফ অ্যান্ড হিজ অ্যাচিভমেন্টস। পলের যে অর্জন সেই বিষয়ে ওর বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড ছিল। পল যত পুরস্কার পেয়েছে গার্ট্রুডের মনে হয়েছে এটা তার নিজেরই পুরস্কার, এটা তার নিজেরই পুরস্কার। নাইজেল মেসেঞ্জার, আরেকজন critic, aptly differentiates between the nature of company of Mrs. Morel and Miriam. এই যে মায়ের সাথে তার সম্পর্ক এবং মিরিয়ামের সাথে তার সম্পর্ক, এই নিয়ে একটা তুলনামূলক আলোচনা করেছিলেন মেসেঞ্জার। কি বলছেন? The outer world seems associated with Miriam, while the safer and more familiar world of home and domestic routine belongs to Mrs. Morel. খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখেন। নাইজেল মেসেঞ্জার কি বলছেন? আমাদের সবারই জীবনের দুইটা দিক থাকে, ঘর এবং বাহির। জীবনেই এই দুইটা অংশ থাকে। আরো যদি স্পেসিফিক ওয়েতে বলতে চাই, প্রাইভেট লাইফ, পাবলিক লাইফ। প্রাইভেট হোমলি লাইফ, ব্যক্তিগত জীবন, পাবলিক লাইফ। এখন আমরা পলের জীবনটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, পলের তো দুইটা জীবন আছে, একটা হচ্ছে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, হোমলি লাইফ, আরেকটা হচ্ছে
আউটসাইড, আউটার ওয়ার্ল্ড। পলের যে বাইরের জীবন, পলের বাইরের পৃথিবী বলতে কে ছিল? পলের দুইটা পৃথিবী, ভেতরের পৃথিবী, বাইরের পৃথিবী। পলের বাইরের পৃথিবী নিয়ন্ত্রণ করত মেরিয়াম। বাইরের পৃথিবী মানেই হচ্ছে মেরিয়াম লিভার। বাইরের পৃথিবী মানেই হচ্ছে তার আর্টিস্টিক এন্ডেভার, তার আর্টিস্টিক প্রসেস, তার যে আর্টিস্টিক ইন্ডিভিজুয়ালিটি, তার আর্টিস্টিক ইন্ডিভিজুয়ালিটিটাকে সাপোর্ট দিচ্ছে মিরিয়াম। আর তার ভেতর অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ সান, the safer and more familiar world of home and domestic routine belongs to his mother. তাহলে পলের বাইরের দুনিয়াটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে মিরিয়াম, আর পলের ভেতরের দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করছে তার মা। এই ছিল বিষয়টা, যে পল যখন ঘর থেকে বাইরে বেরোতো তখন সে মিরিয়ামের, আর পল যখন ঘরের ভেতরে প্রবেশ করতো তখন সে তার মায়ের। এবং এই করতে গিয়ে একসময় পলের মধ্যে জটিলতার সৃষ্টি হয়, সে আসলে ব্যালেন্স রাখতে ব্যর্থ হয়। কোথায় গিয়ে সে তার মায়ের, কোথায় গিয়ে সে মিরিয়ামের, এটা সে দ্বন্দ্বে পড়ে যায়। এবং একটা সময় গিয়ে তার মনে হয় সে মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করছে। বিশেষ করে যখন বাইরে গিয়ে মায়ের কথা মনে পড়ছে বা ঘরের ভেতরে এসে যখন মিরিয়ামের কথা মনে পড়ছে, তখনই পলের মনে হতে থাকে সে তার মায়ের সাথে বেইমানি করছে, বিট্রে করছে। তখনই জটিলতা শুরু হয়। মোরওভার মোরওভার যখন তার মা মিরিয়ামকে মিরিয়ামের সাথে মেলামেশা করতে নিষেধ করে, তখন আরো বেশি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। However, though Paul becomes intimate with Miriam, মিরিয়ামের সাথে যতই সে ঘনিষ্ঠ হোক না কেন, he never intends to turn it into love in the real sense of term. মিরিয়ামের সাথে তার সম্পর্কটা যতই ঘনিষ্ঠ হোক না কেন, তাদের সম্পর্কটা কিন্তু স্পিরিচুয়াল লেভেলে আছে, সেটা কিন্তু রোমান্টিক লেভেলে যায়নি। সাধারণত সম্পর্ক বলতে আমরা যেটা বুঝি সেরকম সম্পর্কে কিন্তু তাদের মধ্যে ছিল না। Their relationship was purely spiritual. আরো যদি বলতে চাই, পল মিরিয়ামের সাথে শুধুমাত্র তার শিল্পী সত্তার চাহিদা মিটিয়েছে। আর্টিস্টিক মাইন্ড, his artistic mind craved inspiration, recognition, সেই চাহিদাটা সে মিটিয়েছে মিরিয়ামের কাছ থেকে। এই জন্যই তাদের সাথে কিন্তু কোনো রোমান্টিক রিলেশনশিপ কিন্তু হয়নি, কোনো ফিজিক্যাল রিলেশনশিপ তাদের মধ্যে হয়নি। তাহলে কিন্তু ওটা দ্যাট ওয়াজ নট আ রিয়েল রিলেশনশিপ। পলের সাথে মিরিয়ামের সম্পর্কটা এটা সত্যিকারের ভালোবাসার সম্পর্ক ছিল না, কারণ পল মিরিয়ামকে কখনোই প্রেমিকা হিসেবে দেখেনি। ভালো করে মনে রাখবেন, পল কখনো মিরিয়ামকে প্রেমিকা, টিপিক্যাল বিলাভেড হিসেবে কখনো সে দেখেনি, বরং সে মিরিয়ামকে দেখেছে as an inspiration, as an inspiration to his art. His love for Miriam is purely a spiritual one, devoid of any sensuality in it. মিরিয়ামের সাথে তার সম্পর্কটা পুরোটাই হচ্ছে স্পিরিচুয়াল, পুরোটাই হচ্ছে আর্টিস্টিক মাইন্ড দ্বারা ডমিনেটেড। মিরিয়ামের সাথে সম্পর্কে বেলায় তার শিল্পী সত্তা এতটাই বেশি ডমিনেন্ট, তার শিল্পী সত্তা এতটাই এখানে গুরুত্বপূর্ণ যে এখানে আমরা কোনো ফিজিক্যাল ব্যাপার স্যাপার লক্ষ্য করি না, ডিভয়েড অফ এনি সেন্সুয়ালিটি। মিরিয়ামের সাথে পুরো সম্পর্ক এটা হচ্ছে আর্টিস্ট পলের সাথে তার সম্পর্ক, স্পিরিচুয়াল রিলেশনশিপ। দেয়ার ইজ নো সেন্সুয়াল এলিমেন্ট ইন ইট, এখানে কোনো ফিজিক্যাল এলিমেন্ট নাই। যেটা বললাম, পল মিরিয়ামকে কখনো প্রেমিকা হিসেবে দেখেইনি, পল মিরিয়ামকে তার শিল্পী সত্তার একজন অনুপ্রেরণা হিসেবে সবসময় দেখেছে। এখন the inability of Paul to come into physical contact with Miriam, এখন মিরিয়ামের সাথে যে তার কোনো শারীরিক সম্পর্ক হলো না, এর ফলে কি সমস্যা হলো? মিরিয়ামের সাথে তার কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট নাই, নো ফিজিক্যাল রিলেশনশিপ।
এর ফলে কি জটিলতা হলো? এর ফলে মায়ের সাথে তার যে গভীরতা ছিল, সম্পর্কের গভীরতা, সেটা কিন্তু থেকেই গেল। এমনি আপনারা দেখবেন যে যখন ছেলের কোনো বান্ধবী হয়, ছেলের বান্ধবী হওয়া মানেই মায়ের সাথে তার যোগাযোগটা একটু কমে যাবে, মায়ের সাথে দূরত্বটা তৈরি হবে। এই জায়গায় যদিও পলের বান্ধবী হয়েছে মিরিয়াম, মিরিয়ামের সাথে সে কথা বলছে শিল্প নিয়ে, ছবি আঁকা নিয়ে, আর্ট নিয়ে সে কথা বলছে, নানা রকম বিষয়ে সে কথা বলছে, মিরিয়ামকে সে ইন্সপিরেশন হিসেবে দেখছে। ওইদিকে মায়ের সাথে তার যোগাযোগ কিন্তু কমেনি। অফেন অ্যাসক্রাইব টু হিজ মাদার ফিক্সেশন, এটাও একটা কারণ হতে পারে যে কেন মিরিয়ামের সাথে তার ফিজিক্যাল কন্ট্যাক্টটা হলো না, কারণ ওইদিকে মায়ের সাথে তার সম্পর্কটা আগের মতোই ছিল। তাহলে পলের সাথে মিরিয়ামের যে সম্পর্কটা, এটা কেন সেকেন্ড লেভেলে গেল না, কেন এটা ফিজিক্যাল লেভেলে গেল না? তার একটা কারণ যদি হয় তার মাদার ফিক্সেশন, আরেকটা কারণ হচ্ছে তার আর্টিস্টিক মাইন্ড। পল মিরিয়ামকে কখনোই প্রেমিকা হিসেবে দেখতে পারেনি। পল মিরিয়ামকে সবসময় তার শিল্পী সত্তার অনুপ্রেরণা হিসেবে দেখেছে। অবজার্ভিং ফ্রম দ্য আর্টিস্টিক পার্সপেক্টিভ, এখন এই আর্টিস্টিক পার্সপেক্টিভ, শিল্পীর দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, it may be suggested that the reason behind his inability in his artistic sensibility, কারণটা কি, কেন মিরিয়ামের সাথে তার সম্পর্কটা 8-10টা সাধারণ সম্পর্কের মতো না, কেন মিরিয়ামের সাথে সে সম্পর্কটা এগিয়ে নিতে পারছে না, কেন মিরিয়ামের সাথে সম্পর্কটা স্পিরিচুয়াল থেকে ফিজিক্যাল হচ্ছে না? দ্য রিজন, দ্য রিজন বিহাইন্ড হিজ এবিলিটি, এই ব্যর্থতার পেছনে কারণটা কি? এই যে সে ব্যর্থ, মিডিয়ামের সাথে সম্পর্কটা এগিয়ে নিতে সে যে ব্যর্থ, এই ব্যর্থতার পেছনে কারণটা কি? দ্য রিজন ইজ হিজ আর্টিস্টিক সেন্সিবিলিটি, তার শৈল্পিক অনুভূতি, তার সেন্সিটিভনেস, তার অনুভূতি প্রবণতা, সে এতটাই সেন্সিটিভ, এতটাই সেন্সিবল যে সে তার শিল্পী সত্তাকে বিসর্জন দিয়ে মিরিয়ামের সাথে সে অন্য কোনো সম্পর্কে সে জড়াতে চাচ্ছে না। পলের মনে হচ্ছে যদি সে মিরিয়ামের সাথে অন্য ধরনের সম্পর্কে জড়িয়ে যায়, তাহলে শিল্পী হিসেবে মিরিয়ামের কাছ থেকে যে সে সাপোর্টটা পেত, সেই অনুপ্রেরণা, সেই স্বীকৃতি হয়তো আর সে পাবে না। মিরিয়ামের কাছ থেকে সে সব সময় অনুপ্রেরণা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে। যদি মিরিয়ামের সাথে সে সেন্সুয়াল রিলেশনশিপ, ফিজিক্যাল রিলেশনশিপে যদি জড়িয়ে যায়, তাহলে হয়তো সে আর এই স্বীকৃতি, এই প্রেরণা আর পাবে না। ওই ভয় থেকে পল কখনোই মিরিয়ামকে তার রোমান্টিক পার্টনার হিসেবে নিতে চায়নি। বুঝতে পারছেন বিষয়টা? পলের মধ্যে ভয় কাজ করেছে মিরিয়ামের সাথে সে যদি টিপিক্যাল রোমান্টিক রিলেশনশিপে জড়িয়ে যায়, তাহলে যদি মিরিয়াম তাকে আর আর্টিস্টিক সাপোর্ট না দেয়। জি স্যার, বুঝতে পারছি স্যার। এমনিতে মিরিয়াম তাকে শিল্পী হিসেবে তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। অ্যাজ অ্যান আর্টিস্ট, পল ইজ গেটিং ইন্সপিরেশন এন্ড রিকগনিশন ফ্রম মিরিয়াম। এখন মিরিয়ামকে যদি সে অন্যভাবে নেয়, তাহলে মিরিয়াম যদি তাকে আর সাপোর্ট না দেয়, since Miriam serves to be the inspiration in his artistic necessity, মিরিয়াম তাকে বারবার তার শিল্পী সত্তার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। He holds her in deep respect and admiration. সেদিক থেকে পল মিরিয়ামকে অন্যরকম সম্মান করত, অন্যভাবে তাকে সারাক্ষণ উপাসনার মতো করত। পলের কাছে মিরিয়াম ছিল মিউজ, অনুপ্রেরণা, গডেস অফ আর্ট। মিউজ, অনুপ্রেরণা, এতটাই মিরিয়ামকে সে এতটাই অ্যাডোর করতো, তার অ্যাডোরেশনটা প্রায় উপাসনার পর্যায়ে চলে গিয়েছিল, অ্যাডমিরেশন অন্যরকম লেভেলে। মিরিয়াম সিমস টু বি স্ট্যান্ডিং লাইক এ মিউজ টু হিম। মিরিয়াম পলের সামনে সবসময় এক দেবীর মতো, একজন দেবীর মতো সবসময় পলের সামনে
আবির্ভূত হতো। হি blatantly admits this to মিরিয়াম also, সে মিরিয়ামকে একদম সরাসরি এই কথাটাই বলে, I cannot physically any more than I can fly up like a skylark. যদিও মিরিয়াম তারপরে জবাব দিচ্ছে লাভ ইউ, মিরিয়াম কিন্তু পলকে রোমান্টিক পার্টনার হিসেবেই দেখছে, তবে মিরিয়াম ছিল স্পিরিচুয়াল মাইন্ডেড, এই জন্য বিফোর ম্যারেজ শি ডিড নট অ্যাপ্রোচ দ্যাট ফিজিক্যাল কন্ট্যাক্ট। ওইদিকে পল কিন্তু এই বিষয়টা এইভাবে নেয়নি। পলের কাছে মিরিয়াম ছিল ইন্সপিরেশন ফর হিজ আর্টিস্টিক মাইন্ড। Even Paul himself tries to vindicate the nature of their relation. Paul তাদের করছে, আমরা একটু দেখি মিরিয়ামের সাথে তার সম্পর্কটাকে সে কিভাবে জাস্টিফাই করছে। He admits the place of Miriam in his life and career. পল বোঝানোর চেষ্টা করছে যে মিরিয়াম তার কাছে কি, the place of Miriam in his life and career, পলের যে আর্টিস্টিক ক্যারিয়ার, পলের যে আর্টিস্টিক লাইফ, সেখানে মিরিয়ামের গুরুত্ব কতখানি। For the first time in the novel, Paul declares that he esteems Miriam as a holy nun. দেখেন মিরিয়ামকে কি বলছে, হোলি নান, চার্চে যে সুপ্রিম সিস্টার থাকে, দ্য হেড সিস্টার, তাকে হোলি নান বলা হয়। দ্য কালমিনেশন অফ স্পিরিচুয়াল অ্যাডোরেশন, মিরিয়ামকে পল বলছে হোলি নান, মানে একদম রিলিজিয়াস অ্যাডোরেশনের পর্যায়ে তাকে নিয়ে গেছে। হি ফ্র্যাঙ্কলি টেলস মিরিয়াম, মিরিয়ামকে সে বলছে সি ইউ আর এ নান, মিরিয়ামকে পল বলছে ইউ আর আ নান, তুমি একজন সন্ন্যাসিনী। নান বলতে বাংলা করলে হয় হচ্ছে সন্ন্যাসিনী, যারা মানে স্ট্রিক্ট রিলিজিয়াস লাইফ লিড করে, উইদাউট এনি সেন্সুয়ালিটি, উইদাউট এনি ফিজিক্যাল ডিজায়ার, এইসবের ঊর্ধ্বে সেই নান। মিরিয়ামকে পল বলছে ইউ আর এ নান, আই হ্যাভ গিভেন ইউ হোয়াট আই উড লাইক টু গিভ এ হোলি নান। তোমার সাথে আমার সম্পর্কটা যেমন, একজন হোলি নানের সাথে আমার সম্পর্কটা যেমন হতে পারে। তাহলে আপনারা এখানে আমরা দুইটা সম্পর্ক কিন্তু বেশ ডিটেইলে আলোচনা করলাম। নাম্বার ওয়ান, রিলেশনশিপ উইথ মাদার, দেন রিলেশনশিপ উইথ মিরিয়াম। মায়ের সাথে তার যে সম্পর্কটা ছিল নিঃসন্দেহে গভীর সম্পর্ক, এবং মায়ের ভালোবাসাটা সন্তান হিসেবে যথেষ্ট, সন্তান হিসেবে পলের জন্য যথেষ্ট ছিল। কিন্তু যখন পল ধীরে ধীরে শিল্পী হিসেবে বেড়ে উঠছে, তখন পলের আরো কিছু প্রয়োজন। হি নিড সামথিং মোর। একজন শিল্পীর যে বিষয়গুলো প্রয়োজন, দুটো জিনিস শিল্পীর প্রয়োজন। নাম্বার ওয়ান, ইন্সপিরেশন, অনুপ্রেরণা প্রয়োজন। নাম্বার টু, স্বীকৃতি, রিকগনিশন। এই দুটো সে পাচ্ছে মিরিয়ামের কাছ থেকে। মিরিয়ামকে যদিও আমরা বলছি ফার্স্ট গার্লফ্রেন্ড, কিন্তু মিরিয়াম কিন্তু প্রচলিত অর্থে গার্লফ্রেন্ড, রোমান্টিক গার্লফ্রেন্ড ছিল না। মিরিয়ামকে পল সবসময় ইন্সপিরেশন হিসেবে দেখেছে, অ্যান ইন্সপিরেশন ফর হিজ আর্টিস্টিক ইন্ডিভিজুয়ালিটি। এখন কথা হচ্ছে, সন্তান হিসেবে অ্যাজ এ সান পল ইজ স্যাটিসফাইড, অ্যাজ এন আর্টিস্ট পল ইজ স্যাটিসফাইড। এখন পলের ফিজিক্যাল দিকটা, শারীরিক ব্যাপারটা তাহলে আনরিজলভড রয়ে গেল। সেই আনরিজলভড ফিজিক্যাল দিকটাই ফুলফিল দিতে, স্যাটিসফ্যাকশন দিতে পলের জীবনে আসে ক্ল্যারা ডেভিস। সেই কথাটাই আমরা এখন এই পর্যায়ে আলোচনা করছি। Apart from the static and inspiring love of mother and Miriam, এতক্ষণ আমরা পলের জীবনের স্ট্যাটিক রিলেশনশিপ উইথ মাদার and inspiring relationship with Miriam, এই দুটো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। Now comes the restorative love of Clara. পলের শারীরিক চাহিদাকে মেটানোর জন্য, to satisfy Paul as a man,
এটাকে বলা হচ্ছে রেস্টোরেটিভ লাভ। রেস্টোরেটিভ লাভটা পল কার কাছ থেকে খুঁজে নিচ্ছে? ক্ল্যারা ডেভিস। ক্ল্যারার সাথে তার সম্পর্কটা হচ্ছে পুরোটাই ফিজিক্যাল, কিন্তু ক্ল্যারার সাথে তার কোনো স্পিরিচুয়াল রিলেশন ছিল না। ক্ল্যারার সাথে তার কোনো আত্মার যোগাযোগ ছিল না, পুরোটাই ছিল শারীরিক, মানসিক কোনো যোগাযোগ ছিল না। তাহলে বুঝতেই পারছি আমরা, দিস রিলেশন অলসো ডাজ নট ম্যাচিওর বাই দ্য এন্ড। ক্ল্যারার সাথে যে সম্পর্কটা, ইট অলসো ডাজ নট ম্যাচিওর বাই দ্য এন্ড, এটাও শেষে গিয়ে ব্যর্থ হবে। It has been suggested that while Miriam stands for spirituality, মিরিয়ামকে আমরা বলেছি পলের জীবনের যে আর্টিস্টিক আইডেন্টিটি, তার স্পিরিচুয়ালিটি, এটাকে দখল করেছিল মিরিয়াম। মিরিয়ামকে যদি আমরা পলের স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বলি, ইফ মিরিয়াম is Paul's spirituality, then Clara is an embodiment of carnal desire. মিরিয়ামকে আমরা বলছি স্পিরিচুয়ালিটি, spiritual side of Paul. Miriam satisfied the spiritual aspect of Paul. স্যাটিসফাই করছে মিরিয়াম, এবং পলের ফিজিক্যাল দিকটাকে স্যাটিসফাই করছে ক্ল্যারা। Clara is an embodiment of carnal desire, physical desire. Looking from an artistic point of view, এটাকে আমরা আর্টিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। আমরা ক্ল্যারার সাথে যে সম্পর্ক, এটাকেও আমরা আর্টিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, Clara seems to stand as a mystery and challenge to his artistic persona. ক্ল্যারা সবসময় একটা রহস্যময় চরিত্র। ক্ল্যারা সবসময় একটা রহস্যময় চরিত্র। ছেলেদের ক্ষেত্রে একটা বিষয় আছে যে ছেলেরা সবসময় রহস্যময় চরিত্র পছন্দ করে, রহস্য সমাধান করা, রহস্য ভেদ করার একটা মানে অ্যাডভেঞ্চার তার মধ্যে কাজ করে। যখন ক্ল্যারার সাথে পলের পরিচয় হয়, তখন ক্ল্যারা appeared to be a very mysterious woman to Paul. পলের কাছে ক্ল্যারা একটা অ্যাডভেঞ্চারের মতো। ক্ল্যারার যে রহস্য, ক্ল্যারার ভেতরে যে রহস্য, হেয়ালি, এই বিষয়টা পলকে সবসময় আকর্ষণ করত, চাইতো ক্ল্যারার সেই রহস্যকে ভেদ করতে। Clara seems to stand as a mystery and challenge to his artistic persona. ক্ল্যারার মধ্যে যে রহস্য, এটা পল চ্যালেঞ্জ হিসেবে নিত, এটা সে সলভ করতে চাইতো। His first encounter with Clara, Paul felt a sense of mystery about her life. যখন প্রথম ক্ল্যারার সাথে পলের সাক্ষাৎ হয়, তখন সে একটা অদ্ভুত রহস্যের গন্ধ পেয়েছে ক্ল্যারার মধ্যে। ক্ল্যারা সবসময় একটা রহস্যময় আচরণ করত, এবং পল felt attracted to that mystery, which he comprehended to be exciting. এবং একটা সময় ক্ল্যারা পলের কাছে এতটাই রহস্যময়ী মনে হলো যে পল মনে হলো যে দিস ইজ এক্সাইটিং। পল এর আগে ক্ল্যারার মতো এত এক্সাইটিং কাউকে পায়নি। ক্ল্যারা, she is a mystery. Clara, to Paul, she is excitement. So, naturally, প্রাকৃতিকভাবেই, the artist in Paul becomes irresistible to unveil the exciting mystery. এখন পলের মধ্যে একটা অবসেশন কাজ করছে যে যেভাবেই হোক ক্ল্যারার যে রহস্য, এটা ভেদ করতে হবে। ক্ল্যারার মধ্যে যে রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে, সেই রহস্যর সমাধান করতে হবে। Paul was very, very excited. Paul was very curious. ক্ল্যারার যে রহস্য, এই রহস্যটাকে সমাধান করতে হবে। কিন্তু সেই সমাধান করতে বেশি সময় লাগেনি। Paul discovers very soon, পল খুব তাড়াতাড়ি আবিষ্কার করে ফেলে যে আনলাইক মিরিয়াম, ক্ল্যারা ওয়াজ ডিফাইন্ডলি স্ট্রেট ফরওয়ার্ড ওমেন। আসলে ক্ল্যারার মধ্যে কোনো রহস্য টহস্য বলতে কিছু নাই। ক্ল্যারার পুরোটাই ছিল অভিনয়।
ক্ল্যারা ওয়াজ আ স্ট্রেট ফরওয়ার্ড ওমেন। ক্ল্যারার মধ্যে কোনো জটিলতা নাই। ক্ল্যারা ওয়াজ আ স্ট্রেট ফরওয়ার্ড ওমেন। পল যতটা গভীর রহস্যের আশা করেছিল, পরবর্তীতে সে নিরাশ হয় যে ক্ল্যারা আসলে ততটা রহস্যময় না যতটা পল মনে করেছিল। He also perceived that, in a conscious way, Clara was trying to ignore him by pretending to remain indifferent to him. ক্ল্যারা সবসময় পলের প্রতি একটা ইনডিফারেন্ট অ্যাটিটিউড শো করত, যদিও পল ক্ল্যারার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে। দে ওয়ার ফিজিক্যালি ইন্টিমেট বাট স্টিল ক্ল্যারার মন ছিল অন্যদিকে। পল টের পেয়েছে যে যদিও তারা শারীরিকভাবে মিলিত হচ্ছে, কিন্তু মানসিকভাবে তারা একজন আরেকজনের থেকে অনেক দূরে। ক্ল্যারা মানসিকভাবে পলকে অ্যাভয়েড করছে। ক্ল্যারা পলের প্রতি ইনডিফারেন্ট। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হলো? পল ফেল্ট সামওয়াট ডিটারমাইন্ড টু মেক হার ফল ইন লাভ উইথ হিম। তখন পলের মধ্যে একটা জিদ কাজ করেছে যে কেন ক্ল্যারা আমার দিকে মন দিচ্ছে না, মন দিতেই হবে। তখন পলের মধ্যে একটা জিদ কাজ করে, পলের মধ্যে একটা জিদ কাজ করে, ডিটারমিনেশন কাজ করে যে যেভাবেই হোক ক্ল্যারার মধ্যে ক্ল্যারাকে সে দখল করবে, ক্ল্যারাকে সে পজেস করবে। ক্ল্যারা, ভালো করে লক্ষ্য করেন যেটা বলছি, যে ক্ল্যারা ঠিকই পলের সাথে শারীরিকভাবে মিলিত হচ্ছে, কিন্তু ক্ল্যারা কখনোই মন থেকে কোনো কিছু বলছে না। মানে মানসিক দিক থেকে ক্ল্যারা এবং পলের মধ্যে একটা বিরাট দূরত্ব। তখন পলের মধ্যে একটা জেদ কাজ করেছে, যে করেই হোক ক্ল্যারার হৃদয়টা সে দখল করবে, করতে হবে। তখন পলের মধ্যে একটা ডিটারমিনেশন কাজ করে যে যেভাবেই হোক ক্ল্যারার হৃদয়টা সে দখল করবে। particularly with his artistic self to win recognition from her. এমনকি ক্ল্যারার কাছ থেকে সে স্বীকৃতি, তার শিল্পী সত্তার স্বীকৃতি আদায় করার চেষ্টা করে, যেটা তার সবচেয়ে বড় ভুল। মিডিয়ামের কাছ থেকে সে ইন্সপিরেশন, রিকগনিশন দুটোই পেয়েছে, এখন এটা সে ক্ল্যারার কাছ থেকেও আশা করে। Later on, when Clara, after his friendship with Paul, confides, I seem to have been asleep all my life. ক্ল্যারা পলকে বলে যে আমি মনে হয় ঘুমিয়ে আছি, আমি আমার জীবনটাকে ঘুমিয়ে ঘুমিয়ে পার করছি। মানে পল যতই ক্ল্যারার কাছ থেকে তার শিল্পী সত্তার স্বীকৃতি আদায়, শিল্পী হিসেবে পলকে কিন্তু যথেষ্ট ট্রিট করছে না। ক্ল্যারা ইজ নট প্রপারলি ট্রিটিং পল ফর হিজ আর্টিস্টিক পার্সোনালিটি। শিল্পী হিসেবে পল কিন্তু কদর পাচ্ছে না ক্ল্যারার কাছ থেকে। ক্ল্যারা পলকে শিল্পী হিসেবে মোটেও কদর করছে না। আছে ক্ল্যারা যেহেতু জেগে ঘুমিয়ে আছে, আমি তাকে জাগানোর চেষ্টা করি। পল কিন্তু চেষ্টা করেছে। ইন দ্যাট ওয়ে পল কুড ইউজার দ্য রোল অফ এ ক্রিয়েটর। পল তখন আরো এক্সাইটেড হয় যে ঠিক আছে, আমি হব সেই যে ক্ল্যারাকে তার মানসিক ঘুম থেকে জাগিয়ে তুলবো, তাহলে তো আমি আরো বেশি প্রবলভাবে তার ভেতরটাকে পজেস করতে পারবো। পল তখন ওয়ান্টেড টু বি দ্য ক্রিয়েটর। ক্ল্যারাকে ঘুম থেকে ভাঙানোর মাধ্যমে সে কিন্তু ক্রিয়েটরের দায়িত্ব পালন করবে, which rightly suits his artistic ambition, এবং এটা তার আর্টিস্ট হিসেবেও তাকে অ্যাট্রাক্ট করছে। ক্ল্যারাকে ঘুম থেকে জাগিয়ে তোলা, ক্ল্যারাকে ঘুম থেকে জাগিয়ে তোলা। Paul was very excited. Paul wanted to do this. Thus, his giving funeral to Clara suggests his paying funeral to her deadness. তখন পল একটা ফিউনারালের আয়োজন করে, যে ক্ল্যারার ভেতরটা যেহেতু মরে গিয়েছে, তার একটা ফিউনারালের আয়োজন করা হোক, যাতে ক্ল্যারার পুনর্জন্ম হয়, রিবার্থ হয়, and thereby enlivening the real self. ক্ল্যারা যেন সত্যিকারের জেগে ওঠে। Besides, Paul is so easily falling in love with Clara, maybe because of his perception that she seemed straight, not a bit deep. আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে, কেন পল ক্ল্যারার প্রতি আকৃষ্ট হলো?
ইডিপাস কমপ্লেক্স পলের মধ্যে এতটাই গভীর যে পল খুঁজে খুঁজে এমন একজন বান্ধবী জোগাড় করেছিল যে তার মায়ের মতো। মানে পল এত খুঁজে খুঁজে গার্ট্রুডের মতো একজন বান্ধবী মিরিয়ামকে সে খুঁজে বের করেছে। পরে পল যখন তার জীবনটাকে পরিবর্তন করতে চাচ্ছে তখন তার ফার্স্ট ইম্পালস ছিল যে একদম অন্যরকম কাউকে খুঁজে বের করা, তার মায়ের থেকে সম্পূর্ণ আলাদা, টোটালি ডিফারেন্ট ফ্রম হিজ মাদার। তাহলে মিরিয়ামের সাথে তার সম্পর্কটা যখন হয়ে গেল তখন পল কিন্তু খুঁজে খুঁজে তার মায়ের মতোই একজনকে খুঁজে পেয়েছে। মিরিয়ামের সাথে তার সম্পর্কটা ভেঙে যাওয়ার পর পলের ইচ্ছা ছিল যে তাহলে এখন মায়ের থেকে সম্পূর্ণ আলাদা কাউকে খুঁজি। এটা কিন্তু তার সাবকনশিয়াস মাইন্ডে কাজ করেছে, সে কিন্তু নিজেও জানে না সে খুঁজছে তার মায়ের থেকে সম্পূর্ণ আলাদা কেউ। টোটাল অপোজিট টু গার্ট্রুড উই ফাইন্ড ক্লারা। টোটাল অপোজিট টু গার্ট্রুড, she seemed straight, not a bit deep. মানে ইনডিরেক্টলি ক্লারাকে পল বলছে শ্যালো। আটারলি অপোজিট টু মিরিয়াম, এমনকি মিরিয়ামের থেকেও অপোজিট। গার্ট্রুডের থেকে তো অপোজিট বটে, মিরিয়ামের থেকেও অপোজিট। দেয়ারফর ইন হিজ অ্যাফেয়ার উইথ ক্লারা, ক্লারার সাথে তার যে সম্পর্কটা হয়, পল উইল বি ফ্রি ফ্রম পার্মানেন্ট কমিটমেন্ট। কেন সে ক্লারার সাথে সম্পর্কে জড়াচ্ছে? আরেকটা কারণ হচ্ছে যারা শিল্পী, আপনি আপনার পরিচিতদের মধ্যে দেখবেন শিল্পীরা কখনো কোনো কমিটমেন্টে যেতে চায় না, তারা কোনো ওই কমিটমেন্টে যেতে চায় না, তারা কোনো সম্পর্কে ওই রকম বাধা ধরার সম্পর্কে জড়াতে চায় না। মিরিয়ামের সাথে তার সম্পর্কটা অনেকটা গভীর সম্পর্ক, মানে কমিটমেন্টে যাওয়ার মতো হয়ে যাচ্ছিল, এই জন্য মিরিয়ামের থেকে সে সরে এসেছে। ক্লারার সাথে কেন সে কমফোর্টেবল? কারণ ক্লারার মধ্যে কোনো কমিটমেন্ট নাই, ইট ইজ অ্যান ওপেন রিলেশনশিপ। যে কোনো মুহূর্তে পল কিন্তু বের হয়ে আসতে পারবে এই সম্পর্ক থেকে, এই জন্যই সে এই সম্পর্কে এতটা কমফোর্টেবল। পল উইল বি ফ্রি ফ্রম পার্মানেন্ট কমিটমেন্ট, হি কুড বি এবল টু পুল হিমসেলফ এনি টাইম হি উইশেস, সে যে কোনো সময় ক্লারার সাথে থেকে মুক্তি পাবে। তাহলে এই যে তার কমিটমেন্টে না যাওয়ার টেন্ডেন্সি, পল যে কমিটমেন্টে যেতে চাচ্ছে না, কেন সে যেতে চাচ্ছে না? পল কমিটমেন্টে যেতে চাচ্ছে না, তার কারণ হচ্ছে পল is a very sensible and sensitive artist. পলের ধারণা সে যদি কোনো কমিটমেন্টে যায় তাহলে তার আর্টিস্টিক পার্সোনালিটিটাকে কম্প্রোমাইজ করা হবে, হিজ আর্টিস্টিক পার্সোনালিটি উইল বি কম্প্রোমাইজড। সে তার আর্টিস্টিক আইডেন্টিটি, তার শিল্পী সত্তাকে সে কম্প্রোমাইজ করতে চাচ্ছে না। এই জন্যই কিন্তু সে মিডিয়ামের সাথে সম্পর্কটা এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে, এটাও একটা কারণ। আর কেন ক্লারার সাথে সে জড়িয়ে যাচ্ছে, কেন এই মিনিংলেস রিলেশনশিপে সে জড়িয়ে যাচ্ছে? কারণ এই সম্পর্কে কোনো কমিটমেন্ট নাই, যে কোনো মুহূর্তে সে ছুটকারা পেয়ে যাবে, যে কোনো মুহূর্তে সে মুক্ত হয়ে যেতে পারবে। However, as Paul starts spending time with Clara, কিন্তু পল যতই ক্লারার সাথে ঘনিষ্ঠ হচ্ছে, the sense of mystery gradually start evaporating. ক্লারার মধ্যে যে রহস্যটা ছিল, রহস্যের গন্ধ, সেই রহস্যটা আর খুঁজে পাচ্ছে না। খুব দ্রুতই ক্লারার প্রতি পলের ফ্যাসিনেশন, আকর্ষণটা উধাও হয়ে গেল, উবে গেল। আর কোনো রহস্য নাই, ক্লারা ভেরি শ্যালো, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। একটা সময় পল খুবই বোর্ড হতে লাগলো, মানে পল, তার মন ভরছে না। ইভেন ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন ওয়াজ নট এনাফ, পলের আর ভালো লাগছে না, পল এখন বোর্ড। ওয়ান্স দ্য মিস্ট্রি ইজ ফুলি ওভার, যখন আর কোনো রহস্যের অবশিষ্ট রইল না, হি ফাইন্ডস নাথিং টু কিপ হিজ ইন্টারেস্ট ইনট্যাক্ট। এখন আর ক্লারার প্রতি পল কোন রকম আকর্ষণ অনুভব করছে না, ক্লারার প্রতি পলের কোনো আকর্ষণ কাজ করছে না। ইন অ্যাডিশন, অ্যাজ এক্সপেক্টেড, হি বিকামস টায়ার্ড সুন, সে খুব তাড়াতাড়ি ক্লারার প্রতি টায়ার্ড, ক্লান্ত হয়ে যায়। অ্যাজ হিজ মাদার প্রেডিক্টেড আর্লিয়ার, but you will tire of her, my son, you know you will. মা গার্ট্রুড
ছেলেকে ক্লারা সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছিল। সেটা কি ছিল? ক্লারা সম্পর্কে গ্যাট্রুড বলেছিল, ইউ উইল টায়ার অফ হার মাই সান, ইউ নো ইউ উইল, একটা সময় তুমি বিরক্ত হয়ে যাবে। ক্লারার সাথে তোমার সম্পর্কটাও এক সময় ভেঙে যাবে, কারণ ওর প্রতি তোমার আর কোনো আকর্ষণ কাজ করবে না। লরেন্স অলসো কমেন্টস, লরেন্স কি বলছে এখানে? হি ওয়াজ অ্যান আনরিজনেবল চাইল্ড। পল সম্পর্কে বলছে মানে লরেন্স নিজের সম্পর্কে নিজেই বলছে। পল, ভালো করে খেয়াল করেন, পল কার সম্পর্কে বলছে? পল সম্পর্কে কে বলছে? লরেন্স বলছে। লরেন্স আর পল তো একই ব্যক্তি। হ্যালো স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। স্যার কে আছে? হ্যালো। নীলিমা। স্যার নাই, স্যার লিভ জুয়েল। নিয়েছে। মনে হয় নেট ও প্রবলেম হচ্ছে স্যারের। স্যারের মনে হয় কানেকশন গেছে। ও আমার এখানে নেটওয়ার্ক চলে গেছে, এজন্য আমি জয়েন করতে সমস্যা হচ্ছে। এই যে আজান আজান দিচ্ছে, আমি একটু একটা মিনিট পরে আসছি। ওকে স্যার।
ওকে, আমাদের হাতে সময় খুব বেশি নাই, আমরা একটা র্যাপ আপ দিয়ে দেই। লাইন কেটে যাওয়ার আগে আমি এখানে ছিলাম, পল সম্পর্কে লরেন্স একটা কথা বলছেন। লরেন্স নিজের সম্পর্কেই নিজে বলছেন, ইট ইজ আ সেলফ ক্রিটিসিজম। নিজের সম্পর্কে লরেন্স কি বলছেন? বলছেন হি ওয়াজ অ্যান আনরিজনেবল চাইল্ড, হি ওয়াজ লাইক অ্যান ইনফ্যান্ট which when has drunk its fill throws away and smashes the cup. পান করার পর যখন সে তৃপ্ত হয়ে যায় তখন যে গ্লাস থেকে পান করলো সেই গ্লাসটাই ভেঙে আছড়ে ফেলে। এখন এই যে বিষয়টা, শিল্পী মানেই হচ্ছে ইটার্নাল চাইল্ড। শিল্পী, প্রতিটি শিল্পীর মনে হ্যালো স্যার, হ্যালো, আপনার কথা হ্যালো। শোনা যাচ্ছে না। স্যারের মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম করছে। স্যার আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার চলে গেছে, লেফট করছে মনে হয়। আমরা এই পার্টে আসি। পল ইভেন্চুয়ালি ডাজ দিস টু ক্লারা অলসো। এই একই বিষয়টা দেখতে পাচ্ছি আমরা। ক্লারার সাথেও যে তার ব্যবহারটা অনেকটা একই রকম। সেটা কি বলছিলাম যে when he has drunk its fill, when has drunk its fill throws away and smashes the cup. যখন তার চাহিদা পূরণ হয়ে গিয়েছে, যখন তার চাহিদা পূরণ হয়ে গিয়েছে তখন সে ছুঁড়ে ফেলে দিচ্ছে। পলও ক্লারার সাথে অনেকটা একই রকম আচরণ করছে। পল ইভেন্চুয়ালি ডাজ দিস টু ক্লারা অলসো। ওয়ান্স when he was so tired and worn out, যখন ক্লারার প্রতি তার আর কোনো আগ্রহ অবশিষ্ট রইল না, যখন ক্লারার প্রতি আর কোনো আকর্ষণ সে অনুভব করছে না, হি ডেসপারেটলি নিডেড সামওয়ান টু হোল্ড হিম আপ। প্রয়োজনের সময় ক্লারাকে সে ঠিকই গ্রহণ করেছে। প্রয়োজনের সময়, যখন পলের প্রয়োজনের সময় হয়েছে, ক্লারা অ্যাপিয়ার্ড লাইক অ্যান এঞ্জেল হু ডু নট অনলি হেল্প হিম রেস্টোর হিমসেলফ। ক্লারা ওকে কিন্তু তার মানসিক শক্তি, তার উদ্যমকে রেস্টোর করার জন্য তখন হেল্প করেছে, তাকে তার ক্লান্তি দূর করে দিয়েছে ক্লারা। বাট অলসো টার্ন আউট ফুলফিলমেন্ট। পলের মধ্যে যে শারীরিক চাহিদাটা ছিল সেটা ক্লারা তাকে ফুলফিলমেন্ট দিয়েছে, স্যাটিসফ্যাকশন দিয়েছে। বাট ওয়ান্স পল অ্যাচিভস হিজ ফুলফিলমেন্ট, পলের যখন তৃষ্ণা মিটে গেল, পলের যখন স্যাটিসফ্যাকশন এসে গেল, he no longer wants to stick to this relation either. পলের আগ্রহ শেষ, পল এই সম্পর্কেও আর জড়াতে চাচ্ছে না। পলের আগ্রহ শেষ, পলের স্বাদ মিটে গেছে। he no longer wants to stick to this relation either. পল আর এই সম্পর্কটাকে আর টিকিয়ে রাখতে সে চাচ্ছে না। পল আর ক্লারার সাথে এই সম্পর্কটাকে সে টিকিয়ে রাখতে চাচ্ছে না।
মাকেই সে বলছে। So he complained to his mother, she makes me tired, mother. He himself asked his mother, I love Clara better than Miriam, but why don't they hold me? এই লাইনটা দিয়ে আমরা আজকে শেষ করতে পারি। I love Clara better than Miriam. পল স্বীকার করছে যে আমি মিরিয়ামকে যতটা ভালোবাসতাম ক্লারাকে তার থেকে বেশি ভালোবাসি, বাট ওয়াই ডোন্ট দে হোল্ড মি, কিন্তু তারা আমাকে ধরে রাখতে পারছে না কেন? ওয়াই ডোন্ট দে হোল্ড মি, তারা কেন আমাকে ধরে রাখছে না? Then Paul himself provides the answer, but to give myself to them in marriage I couldn't. To give myself to them in marriage I couldn't. আমি ম্যারেজ রিলেশনে জড়াতে চাই না। কেন সেই কথাটা বলছে? আবার আমরা শুরুতে ফিরে যাই, কারণ পল ইজ অ্যান আর্টিস্ট। পলের যে আর্টিস্টিক ইন্ডিভিজুয়ালিটি, এটা তাকে বারবার করছে, নিষেধ করছে কোন রকম কমিটমেন্টে যেতে। পল কোনো কমিটমেন্টে যেতে চাচ্ছে না। কেন যেতে চাচ্ছে না? কারণ তার ধারণা সে যদি কোনো কমিটমেন্টে চলে যায় তাহলে তার শিল্পী সত্তার মৃত্যু ঘটবে। পল চায় না যে তার শিল্পী সত্তার মৃত্যু ঘটুক। পল চায় না তার শিল্পী সত্তার মৃত্যু ঘটুক। এবং পল এতটাই সেন্সিটিভ যে সে কোন রকম কম্প্রোমাইজে যেতে পারে না। যেমন মা তেমন ছেলে। মা যেমন কোন রকম কম্প্রোমাইজে নাই, ছেলেও তেমন কোন রকম কম্প্রোমাইজ করতে রাজি না। এখন এত বেশি সেন্সিটিভ যদি কেউ হয়, এত বেশি রিয়াকশন যদি সে দেয়, কমিটমেন্ট থেকে যদি এত ভয় থাকে, এত বেশি ভয়, ম্যারেজে যদি এত বেশি ভয়, ম্যারেজ রিলেশনশিপের প্রতি এত ভয়, তাহলে সে কিভাবে সম্পর্কে জড়াবে? অতএব আমরা বলতে পারি যে শুধুমাত্র এডিপাস কমপ্লেক্সই না, পল নিজেও দায়ী। পলের এই ব্যর্থতার জন্য, এই যে পল কোন রকম সম্পর্কেই জড়াতে পারছে না, পল কোন রকম দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী সম্পর্কে সে জড়াতে পারছে না, তার কারণ হচ্ছে হি ইজ অ্যাফ্রেড অফ কমিটমেন্ট। সে কোন রকম কমিটমেন্টে জড়াতে ভয় পায়। সে তো সরাসরি বলেই দিচ্ছে যে আমি কাউকে বিয়ে করতে পারবো না, দ্যাট উইল কম্প্রোমাইজ মাই আর্টিস্টিক পার্সোনালিটি, আমি পারবো না। এবং মার কাছে সরাসরি স্বীকার করে। তার মানে ওর যে টেন্ডেন্সি, পলের যে মেন্টালিটি, পলস মেন্টালিটি, it is not healthy. It is not healthy enough to grow any sort of relationship. কোন ধরনের রিলেশনশিপ কে কাল্টিভেট করা পলের পক্ষে সম্ভব না। পল, ওর মধ্যে সেই স্যাক্রিফাইসিং অ্যাটিটিউড ওর মধ্যে নাই। পল ইজ ভেরি সেলফিশ, পল ইজ ভেরি ইম্যাচিউরড সাইকোলজিক্যালি, মেন্টালি, স্টিল এ চাইল্ড। এন্ড পল, সে কখনোই তার স্বাধীনতাকে কেউ হস্তক্ষেপ করুক এটা সে চায় না। পল সারাক্ষণ স্বাধীন থাকতে চায়, কেয়ারফ্রি থাকতে চায়। যখন প্রয়োজন হবে সম্পর্কে সে জড়াবে, তার সুবিধা মতো সে সম্পর্কে থাকবে। কোন রকম কমিটমেন্টের মধ্যে সে নাই। এমন সব সম্পর্কে জড়াবে যে যখন তখন যেন সে মুক্তি পেতে পারে। এখন যদি কেউ রিলেশনশিপের ক্ষেত্রে এতটা দায় সারা হয়, যদি কেউ এত বেশি সেলফিশ হয়, এত ইম্যাচিউরড হয়, এবং কেউ যদি এত বেশি ওভার সেন্সিটিভ হয়, তাহলে সে কিভাবে কোনো সম্পর্ক টিকিয়ে রাখবে? এই হচ্ছে আমাদের আলটিমেট প্রশ্ন। গত 2 ক্লাসে আমরা তার মাকে দোষারোপ করেছি যে মা তার ছেলেকে এমন ভাবে ডমিনেট করেছে যে ছেলে তার জীবনটাকে ঠিক মতো সাজাতে পারছে না। তাহলে এটা শুধু মায়ের দোষ না, এখানে ছেলেরও দোষ আছে। ছেলে, সে অনেক ওয়ে টু মাচ সেলফিশ, ওয়ে টু মাচ কেয়ারলেস, এবং অনেক বেশি ওয়ে টু মাচ ওভার সেন্সিটিভ। এখন সে অজুহাত দিতে পারে, পল অজুহাত দিতে পারে সে একজন আর্টিস্ট, বাট ইট ইজ নট এনাফ। শিল্পী হতে হলেই যে এরকম কেয়ারলেস সেলফিশের মতো আচরণ করতে হবে তা তো না।
এই হচ্ছে বিষয়। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এটাই যে আমরা গত 2 ক্লাসে আমরা মানে মেইনলি গার্ট্রুড মাকে আমরা মানে ক্রিটিসাইজ করেছি। আজকে আমরা ছেলেকে ক্রিটিসাইজ করলাম যে ছেলের দায়ভার কতখানি, পলস রেসপন্সিবিলিটি। নাও ইটস আপ টু ইউ। এখন আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন এখান থেকে কি নেওয়া যেতে পারে। পল স্যার, ইজ অ্যান ওভার সেন্সিটিভ আর্টিস্ট। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, আমাদের কি লেকচার শেষ হয়ে গেছে স্যার? একটু কথা বলতাম প্রেজেন্টেশনের ব্যাপারে স্যার। আচ্ছা, এখন আজকের লেকচার নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অথবা গত লেকচার নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সানস এন্ড লাভার্স নিয়ে ওভারঅল যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, আপনারা তাহলে চিন্তা করেন, যদি কোনো প্রশ্ন হয় আমাকে অবশ্যই জানাবেন। তাহলে ওই, হ্যাঁ আসিফ বললেন আপনার প্রেজেন্টেশন নিয়ে কি প্রশ্ন ছিল? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি দুইটা টপিক চুজ করেছি স্যার। একটা হচ্ছে স্যার গুড ব্রিডিং, আর একটা হচ্ছে স্যার সোশ্যাল ইকুয়ালিটি, যেটা হচ্ছে যে আপনার আমাদের যে ফার্স্ট ইয়েটা ছিল ড্রামা ওইখান থেকে। এখন স্যার এই দুটাকেই স্যার আমি কম্বিনেশন করে 10 মিনিটস করবো, 5 মিনিটস 5 মিনিটস, অ্যান্ড আই উইল কানেক্ট these two topics with real life. First I will critically analyze these two steps on behalf of critics, on behalf of author. Then I will go for my personal opinion with real experience and with make combination of the reality. Sir, এইভাবে করতে চাচ্ছিলাম। তাহলে টপিকটা আপনার কি দাঁড়াচ্ছে? So good breeding and sir হচ্ছে social equality on the in the light of uh, Man versus Superman. ম্যান এন্ড সুপারম্যান থেকে আপনি নিচ্ছেন। ওকে, আপনি ওই ক্রিটিক বলতে কার কার কাজ নিয়ে আলোচনা করতে চাচ্ছেন? স্যার এখানে স্যার হচ্ছে স্যার আমি তো স্পেশালি কোনো ক্রিটিক্স নিয়ে না ইন্ডিভিজুয়ালি, বাট যে আলোচনাগুলো ক্রিটিক্সদের ছিল যা তো আমি পড়লাম হচ্ছে আপনার নোটসে, তারপর থট প্রতে দেখলাম যে আলোচনা করছে ওভারঅল তাদের অপিনিয়নটা তারা দিছে। ওভারঅল ক্রিটিক্সদের যে আলোচনা ওটার প্রেক্ষিতে তারা নিজেদের একটা অপিনিয়ন দিয়েছে ইন্ডিভিজুয়ালি। সো ওইখান থেকে নিয়ে আমার নিজের সাথে একটু কানেক্ট করে অ্যাড করে আপনার লেকচার থেকে অ্যাড করে এভাবে করবো আর কি। স্যার কি চলে গেল? হ্যালো, স্যারের কথাও শুনলাম না। স্যার কি চলে গেল? তোমার কথা শোনা যাচ্ছিল না, অর্ধেক অর্ধেক হ্যালো। ও, তাহলে জানি না, আমার হয়তো নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে। স্যারও তো চলে গেল। হায় হায় রে। ওকে, আমি আজকে শেষের দিকে বেশ সমস্যায় পড়ে গেছি। ঠিক আছে আসিফ, আপনি ওটা রেডি করেন, ঠিক আছে পরে জি স্যার। আমাদের সাথে আবার শেয়ার করেন। ঠিক আছে স্যার, জি হ্যাঁ স্যার, ঠিক আছে, জি স্যার। ওকে ক্যারি অন। আর আর কারো কোনো প্ল্যান আছে, কোনো বিষয়ে কথা বলতে যাচ্ছেন? শেষের দিকে ওই আমার বেশ কিছু কথা বুঝতে মনে হয় সমস্যা হয়েছে অনেকেরই। আপনারা ওই রেকর্ডিংটা দেখে একটু চেক করে নেন যে আমার কোনো এক্সপ্লেনেশনে কি সমস্যা আছে কিনা। পরে আমি ওটা আবার মেক আপ করে দিব আর কি, যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু করতে প্রবলেম হয়।
আপনারা রেকর্ডিংটা দেখেন। যদি আজকের লেকচারে কোনো রকম প্রবলেম হয়, কোনো পার্ট যদি বুঝতে অসুবিধা হয়, যে এই লাইনটুকু বা এই প্যারাগ্রাফটুকু আবার বলতে হবে। যদি আপনাদের আর কোনো বিষয় আলোচনা না করার থাকে তাহলে আজকে এই পর্যন্তই থাকি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।